FM. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকের এই এপিসোডটা খুবই 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 এক্সপেরিমেন্টাল। সে বিষয়ে পরে কথা বলবো। তার আগে জানাই, যদি আমাদেরকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অডিও ক্লিপ সরাসরি পাঠিয়ে দিতে পারেন আমাদের অ্যাড্রেসে। অডিও ক্লিপ, ইয়েস। আমি বলছিলাম যে আজকের এই এপিসোডটা খুবই 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 এক্সপেরিমেন্টাল, এই জন্য যে আমাদের ইনোভেটিভ কোনো কিছু করতেই হবে, আমাদের সবসময় নতুন কোনো কিছু খুঁজতে হবে, আরও বেটার করতে হবে। সেজন্য আমরা নানা ধরনের এক্সপেরিমেন্ট শোকে নিয়ে করতেই হয়। তো আমরা কিছুদিন আগে জানতে চেয়েছিলাম আপনার কাছে যে একটা যদি এরকম এপিসোড করি যে এপিসোডে শুধুমাত্র অডিও ক্লিপ দিয়ে একটা এপিসোড করবো, তাহলে কেমন হয়। তো অনেকের সাহসে বলবো আমি, অনেকেই বলেছিলেন যে হ্যাঁ ভালো হয়, এবং অনেক সময় অনেক অডিও ক্লিপ প্লে করার পরে আপনাদের অনেক প্রশংসা পাওয়ার ফলে, এবং আপনারা যখন বলেছেন যে আজকের এই এপিসোডে অডিও ক্লিপগুলোই ভালো ছিল, তখন আমাদের মনে হয়েছে যে দেশের বাইরে যারা আছেন, বিশেষ করে দেশের মধ্যেও অনেকে আছেন যাদের স্টুডিওতে আসা কোনোভাবেই সম্ভব না, তাদের জন্য তাদের নিয়ে একটা এপিসোড করা যায় কিনা। জানি না ভালো হবে নাকি খারাপ হবে, এবং ভালো হলে আমাদের খুব ভালো লাগবে। বলেছি আগে এক্সপেরিমেন্টাল। যদি গালাগালি করেন, আপনারা যেভাবে ফেসবুকে রেগুলার গালাগালি করেন সেভাবে করলেও আর পরবর্তীতে এ ধরনের কোনো ভুল আমরা করব না। যদি মনে হয় সেরকম, সেটাও আমরা দেখব। এই ফেসবুকের প্রসঙ্গে যখন আসলাম তখন ফেসবুকের লিঙ্ক দুটোও বলে দেই, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, BHTFM.RUSSELL। এই হচ্ছে আমাদের লিঙ্ক। আপনি এখানে গিয়ে আজকের এপিসোড সম্পর্কে লিখতে পারেন। আপনি জানেন না আমি কি পরিমাণ এই মুহূর্তে যে ঘটনাগুলো আছে, যে সমস্ত ভয়ের ঘটনা আছে, তার চাইতেও বেশি ভয় পাচ্ছি আপনাদের রিয়াকশন কি হবে এটা ভেবে। সো কি বিসমিল্লাহ বলে শুরু করি। আমি জানি না যে কতটা ভালো লাগবে আপনাদের, বাট দেখি না কিরকম লাগে। শুরু যে ঘটনাটা, লাস্ট এপিসোডের কথা আপনাদের মনে আছে। ওই এপিসোডে ডক্টর আলিফ এসেছিলেন এবং তার কাছে চমৎকার দুইটা ঘটনা ছিল। তো একটা ঘটনা আমরা শোনাতে পেরেছিলাম, আপনাদের মনে আছে যে একটা ঘটনা শুনিয়েছিলাম আমরা, কিন্তু আরেকটা শোনাতে গিয়ে আমরা দেখলাম আর সময় নেই, এবং গেস্ট আরো অনেকজন। সো আমাদের ওই মুহূর্তে সেটার প্রচার করা হয়নি, আমাদের থামিয়ে দিতে হয়েছিল আলিফকে। এবং আলিফের স্টোরি আপনারা ম্যাক্সিমাম সময়ে ফেসবুকে লেখেন যে শুধুমাত্র আলিফ, তারপর বাবু ভাই, এদেরকে দিয়ে এপিসোড একটা করা যায় কিনা। সেখানে আলিফের স্টোরি আমরা মিস করি কিভাবে। আমাদের মনে পড়লো তখনই যে সামনের এপিসোডটা আমরা তো অডিও ক্লিপ দিয়ে করবো, সো আলিফের কাছ থেকে একটা রেকর্ড নিয়ে নেই বা চেয়ে নিই আমরা। তো আলিফ একটা রেকর্ড দিয়েছেন, এবং অডিও ক্লিপের শুরুর এই এপিসোডের এক্সপেরিমেন্টটাই আমরা করছি আপনাদের সবচেয়ে ভালো স্টোরি টেলারদের মধ্যে একজন ডক্টর আলিফকে দিয়ে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা ডক্টর আলিফের একটা অডিও ক্লিপ শুনবো। অবশ্যই জানাবেন আজকের এপিসোড কেমন লাগছে আপনাদের। চলুন শোনাসি ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর আলিফ রাজি। কিছু ঘটনা সবসময় আনশেয়ার থাকে, তো কিছুদিন আগে একটি ঘটনা আমি বলে যেতে পারিনি, সেটি আজ আবার শেয়ার করছি আপনাদের সবার সাথে। আমার যে ঘটনাটি আমি শেয়ার করবো সেটি চিটাগং শহর থেকে একটি ঘটনা আমার কাছে এসছে, এবং যে ঘটনাটি নিয়ে এসছে তিনি আমার রোগী ছিলেন নিজে। তো তার মতে যে তার এই ঘটনা ঘটবার পর তার জীবনের সব ধরনের
কি বলবো বাজে অভ্যাস বলেন বা যেটাই বলেন, ওনার জীবনটা একটি পরিপূর্ণ জীবন হিসেবে রূপান্তরিত করেছে। তো ঘটনাতে চলে যাই। তো উনি একটু ডিফারেন্ট ছিলেন আর কি এলাকাতে। তো এলাকার মধ্যে অনেক রিচ ফ্যামিলির মধ্যে ওনার ফ্যামিলি একটি। তো ওনার অনেকগুলো প্রেস ছিল, প্রায় 24টার মতো প্রেস আছে ওনার চিটাগংয়ে। তো এতগুলো প্রেস উনি হ্যান্ডেল করা তো অনেক টাফ। তারপরেও এলাকার মানুষদের জন্য সবসময় উনি অনেক কিছু করেছেন। তো এলাকার মানুষ ওনার খারাপ সাইডটা সবসময় এড়িয়ে যেতেন। তার একটা বদ অভ্যাস ছিল যে উনি মদ্যপান করতেন, প্রায় সময় উনি মাতাল অবস্থায় বাসায় ঢুকতেন, প্রায় সময় ওনাকে দেখা যেত রাস্তার মোড়ে চিল্লাচিল্লি করছেন। তো এগুলি এড়িয়ে গেলে উনি এলাকার লোকের জন্য অনেক কিছু করেছেন, তাই জন্য হয়তোবা তারা এইসব খারাপ অভ্যাস অনেকে ওভারলুক করে যেতেন। ঘটনার দিন উনি যেদিন অফিস সবকিছু শেষ করে রাত 2টার দিকে বাসার দিকে যাচ্ছেন, তো ওই সময় আড্ডা শেষ করেই তিনি বাসার দিকে যাচ্ছেন। তো ওনার যে বড় প্রাডো গাড়ি, সেটি ওই বাসাটার সামনে ওই রোড দিয়ে ছাড়া অন্য রোড দিয়ে যাওয়া সম্ভব না। আরেকটি অল্টারনেটিভ রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা ছাড়া যাওয়া সম্ভব না। তো উনি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছেন। আপনি হয়তো কি চিন্তা করবেন যে একটি গাড়ি হঠাৎ করে 100 বা 90 কিলোমিটার পার আওয়ার চলতে গিয়ে হঠাৎ করে 0 হয়ে যাচ্ছে, হঠাৎ ব্রেক হয়ে যাচ্ছে এবং আপনি ব্রেকে পাড়া দেন নাই, আপনি কি চিন্তা করবেন ওই সময়? ওনার ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে। উনি আউট অফ নোওয়্যার গাড়িতে হঠাৎ করে থেমে যায় এবং পুরো 0 হয়ে যায় হঠাৎ করে, এবং তার মুভমেন্ট অলমোস্ট স্টিয়ারিং সাথে তিনি বাড়ি খান। খুব হার্ড যে বাড়ি খান তা না, কিন্তু এরকম ব্রেকে সাধারণত আপনি আহত হবেন ফর শিওর, কিন্তু উনি তেমন আহত হলেন না। গাড়িতে একদম জায়গা মতো দাঁড়িয়ে গেল এবং আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। উনি যে রাস্তা ধরে আসছিলেন, হঠাৎ করে ওনার গাড়ি থেকে ঠিক 2 থেকে 3 ফিট সামনে একদল শিয়াল গাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে যাচ্ছে। এরকম অবস্থা যে শিয়ালটা ওনার কোনো ক্ষতি করছে বা এরকম কিছু না। শিয়াল এত আস্তে যাওয়ার কথা না, মনে হচ্ছে গরুর পাল যাচ্ছে, কিন্তু শিয়ালের পাল। উনি যে লাইট জ্বালিয়ে উনি দেখছে এক ঝাঁক শিয়াল আস্তে আস্তে গাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এই যাওয়া মুহূর্তে প্রায় 3.5 থেকে 5 মিনিট পর উনি যখন একটা সাউন্ড শুনলো যে গাড়িটার সামনে আগাও, এবং গাড়ির সাউন্ডটা আসলো তার পেছন থেকে। গাড়িতে কে জানি বসে আছে, গাড়িতে কেউ ছিল না, কিন্তু গাড়ি থেকে জানি বসে আছে। এই মুহূর্তে আপনি অবশ্যই গাড়ি টানতে বাধ্য হবেন। উনিও গাড়ি টানতে বাধ্য হলেন এবং উনি গাড়িটা আস্তে আস্তে টেনে নিয়ে সামনে যাচ্ছেন। তো কিউরিওসিটি মাইন্ড থেকে উনি আস্তে করে মাথার পেছন দিকে তাকিয়ে দেখে একটি মানুষওয়ালা বডিতে শিয়ালের মাথা, এবং উনি ওনার দিকে অপলক দৃষ্টিতে গাড়ির পেছনে তাকিয়ে আছেন। উনি এই অবস্থায় গাড়িটি খুব জোরে টানতে টানতে বাসার প্রায় কাছে এসেই ওনার সেন্স থাকে না, উনি গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে যান। যখন ঘুম ভাঙার পরে রাত সকালবেলা উনি দারোয়ানকে ডাক দেয় এবং ঘুম ভাঙে তার বাসার ভেতরে ঘুম ভাঙার পরে তিনি দারোয়ানকে ডাক দেয়, কিরে আমি এখানে কেন? বলে কি স্যার, রাত্রে 3টার দিকে তো আপনি গাড়ি বাসায় ঢুকানোর পরে গাড়ি থেকে আর নামেন নাই, তো সবাই ভেবেছিল যে আপনি মদ খেয়ে আসছেন কিনা বা কিছু, আপনাকে আর গাড়ি থেকে নামানো হয় নাই, তো সবাই আপনাকে আর ডাকাডাকি করি নাই, আপনি দেখলাম যে ঘুমাচ্ছেন গাড়ির ভেতরে। উনি খুব অবাক হয়ে গেলেন যে এই ঘটনাটা আসলে আমি কার সাথে শেয়ার করবো। বাসায় অ্যাকচুয়ালি ওনার সবার সাথে বনিবনা হচ্ছিল না, তো উনি ভাবলেন যে আমি মার সাথে জিনিসটা শেয়ার করি। তো মার সাথে শেয়ার করার পর মা বললো, তুই কোথা থেকে মদ খেয়ে আসছিস, তুই এসব বাদ দে, এসব জিনিসগুলো বাদ দে, এই ঘটনাগুলো আমি জানি না তোর সাথে কি ঘটছে। তো উনি বারবার মাকে বোঝানোর চেষ্টা করেছে যে না মা, আমি আসলে মদ্যপান করে আসিনি, ওই দিন আমার হিতাহিত জ্ঞান ছিল, কিন্তু আমি এরকম কেন দেখলাম। তো যাই হোক, উনি এই ঘটনার পরে যেদিন আরেকটি ঘটনা ঘটে যায়, উনি এই জিনিসটা পরে আর পাত্তা দেননি। মনে করেছেন যে আসলে হয়তো আমারই ভুল ছিল বা আমি কিছু একটা ভুল দেখেছি, এরকম হয়তো আর দেখবো না। এই জিনিসটা চিন্তা করে তিনি নর্মাল লাইফ লিড করতে থাকলেন। ওই ঘটনার 15 দিন পর তার বোনের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়। তো বোনের এঙ্গেজমেন্ট ঠিক হওয়ার ঠিক আগের দিন তো সবাই বিভিন্ন কাজ ডিস্ট্রিবিউট হয়েছে, ওনার ভাগে বাজার পড়ে। তো রাত 12টার দিকে নর্মাল অবস্থায় বাজার করে উনি বাড়ি ফিরছিলেন। বাজার করে দিয়ে কমিউনিটি সেন্টারে, যেখানে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম হবে, সেখানে জিনিসপত্র রেখে তিনি বাসায় আসছিলেন। বাসায় আসবার সময় ঠিক একই জায়গায় হঠাৎ করে গাড়িটি 0-তে ব্রেক করে ফেলেন উনি। ওনার অজান্তে গাড়িটি 0-তে ব্রেক কে করেছে ওনার কোনো ধারণা নেই, কারণ ওনার কোনো আইডিয়া নেই। গাড়িটি ব্রেক করে গাড়িটি থেমে যায় রাস্তার মাঝখানে, এবং হঠাৎ করে তার গাড়ির ফ্রন্ট গ্লাসে একটি সদ্য জন্মানো একটি বাচ্চা এসে বাড়ি খায়। মনে হচ্ছে কেউ যেন একটা কাগজ ছুঁড়ে মেরেছে ওনার গ্লাসে। বাচ্চাটি থেতলে ওনার গাড়িতে একদম থেতলে পড়ে। সামনে কিছু নাই, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার। এই অবস্থায় উনি গাড়ির দরজা খুলে এক দৌড় দেন যে জীবনে যা আছে গাড়িতে আর উঠবো না।
উনি সামনে এগিয়ে প্রায় অনেকটুক দৌড়ানোর পরে সামনে এগিয়ে দেখলেন যে 3-4 লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো ওনাদের কাছে সাহায্য নেবার জন্য ওনার একজনের ঘাড়ে যে পিছনে যে ছিলেন সর্বপিছনে তার ঘাড়ে যে হাত দিলেন, আমার একটু হেল্প করবেন। তিনি ওই লোকটি যখন মাথা ঘুরালো তিনি দেখলেন সেই শিয়ালওয়ালা মাথা মানুষটি হেঁটে হেঁটে যাচ্ছিল। মানুষরূপী বডিটা মানুষের, মাথাটা শিয়ালের। উনি আবারও একই অবস্থায় ওখানে আরেক দৌড় দিয়ে বলে যে না গাড়ির দিকে গেলেন, গাড়িতে উঠলেন। গাড়িতে ওঠার সময় দেখলেন যে সবকিছুই নর্মাল। গাড়িতে ওঠার পর আবারও সে একই সাউন্ড আসলো, গাড়ি চালাও। উনি আবার গাড়িতে চালাতে লাগলেন এবং হঠাৎ করে দেখলেন গাড়ির পেছন থেকে কুরআন শরীফ পড়া শুরু হয়ে গেল। সেই শিয়ালওয়ালা মাথা মানুষটি কুরআন শরীফ পড়া শুরু করলেন এবং বাড়ি আসা পর্যন্ত কুরআন শরীফ পড়তে লাগলেন। একটা সময় কুরআন শরীফের সাউন্ড ভ্যানিশ হয়ে গেল। তিনি বাসার কাছাকাছি চলে আসলেন, গাড়ির পিছনের দিকে তাকিয়ে দেখেন উনি জিনিসটা নাই। তো উনি ভাবলেন যে আমার সাথে যা হচ্ছে তা হয়তো বা সাধারণ মানুষের সাথে হচ্ছে না, আমি হয়তো বা একটু এক্সেপশনাল, আমাকে ডাক্তার দেখাইতে হবে। এরকম কন্ডিশন চলতে থাকলে আমি বাঁচবো না। আর উনি তো রেগুলার ড্রিঙ্ক করতেন, তো এই জিনিসটা তার মধ্যে থেকে গেল যে না এই জিনিসটা আসলে বাদ দিতে হবে। তো উনি ঢাকায় আসেন এবং সাইকিয়াট্রিস্ট দেখানোর পর সাইকিয়াট্রিস্ট ওনাকে জিনিসটা বলেন যে আপনাকে এটা ছাড়তে হবে। তো এর ফাঁকে সাইকিয়াট্রিস্টের সাথে তিনি ওনাদের ওষুধ খাওয়ার সাথে সাথে তিনি একজন হুজুরকেও দেখান যে ঢাকায় আসছিলেন। তখন ওই ফ্রেন্ড যার কাছে ছিলেন সেই ফ্রেন্ড তাকে একটি হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুর বলে যে আপনি ভাই নামাজ পড়া শুরু করেন, আপনার নামাজ পড়া একান্তই দরকার। তো তিনি নামাজ পড়া শুরু করলেন। আর এর মাঝখানে যে কয়দিন তিনি ঢাকায় ছিলেন তিনি প্রায় সময় স্বপ্নে সেই শিয়াল মাথাওয়ালা মানুষটিকে দেখতে পেতেন। প্রায় প্রতি স্বপ্নেই তার কাছে এগিয়ে আসতো এবং কিছু না কিছু শেয়ার করতো তার কাছে। তিনি নামাজ পড়া শুরু করলেন এবং ওই চোখ কান বন্ধ করে নামাজ পড়া শুরু করলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে আসলেই তো আমি নামাজ পড়া শুরু করার পরপরই তিনি শিয়ালওয়ালা মাথা মানুষটি তার সামনে কোনো দেখা দেয় না। এরপরে তিনি ডিসিশন নেন উনি উমরা করে ফেলবেন। উমরা করে আসার পর থেকে এই ঘটনাটা তার সাথে আর ঘটতে থাকে না। কিন্তু একটি কথা উনি বারবার আমাকে বলেছেন যে যখনই আমার নামাজ মিস হয় তখনই তিনি ওই অবয়বটি দেখতে পান প্রায় সময়। এখনো যে বন্ধ আছে তা কিন্তু না, এটা এখনো চলমান তার সাথে। হয়তো তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে কিন্তু তার ঘটনাটি এখনো আজও পর্যন্ত বিদ্যমান। রাসেল ভাই, এটি ছিল আমার আজকের ঘটনা। ধন্যবাদ। রাইট, খারাপ না অনেকেই বলছেন ভালো হয়েছে। রোকন আমাদের SMS করেছেন এবং বলছেন যে না খারাপ লাগছে না, ভালোই যাচ্ছে। আমাদেরকে অনেকে SMS করে সাহস দিচ্ছেন। নীলিমা SMS করেছেন এবং বলছেন যে না তার কাছেও বেশ ভালো লাগছে। এই ডিসিশনের জন্য থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে রবিন, এবং তিনি বলেছেন যে হ্যাঁ খুব নতুন এক্সপেরিমেন্ট করতে হবে এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। তো আপনারাও এরকম SMS পাঠান। আরও একবার জানিয়ে দিয়ে আমাদের SMS পাঠাতে হলে আপনাদের যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। ফেসবুকে আমাদের ঈদের এবং আমাদের স্পেশালি বার্থডে যে এপিসোডটা আমরা করলাম এবং সেখানে অনেকগুলো এই এপিসোডটা অনেকেই মিস করেছেন এবং এই এপিসোড নিয়ে আমরা পরে বলবো। বাট এই যে মাঝে মাঝে আমরা স্পেশাল এপিসোড করি এটা অনেকের অনেক কষ্ট আছে। অনেকে আমাদের বলেছেন যে এইটা কি গেস্ট একজন তো বলেই বসেছেন এরকম যে এখন আর তো গেস্টরা আসে না, এরকম টাইপের একটা কথা বলেছেন। তো ভাই আমাদের এইখানে লাস্ট উইকেও গেস্ট এসছেন এবং গেস্টরা সবসময় আসেন এবং এটা নিয়ে কোনো টেনশন করবেন না প্লিজ। আমার মনে হয় যে বাংলাদেশে বাঙালির কাছে ভয়ের ঘটনার কোনো অভাব হবে না। এবং আমাদের এটা হচ্ছে আমরা জাতি হিসেবে এমন একটা জাতি যে আমরা খুব জমিয়ে সেই ভয়ের গল্পটা করতে পারি, ভয়ের ঘটনা বলতে পারি। এবং ইনশাল্লাহ আমার যারা লিসেনার আছেন যারা এবং যারা ভূত এফএম শোনেন, ভূত এফএমের সঙ্গে আছেন, তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সুতরাং যারা এই আশঙ্কা করছেন এবং আমাদেরকে নানাভাবে বলেছেন আমি আসলে কেন করি আমরা জিনিসটা, সেটার মেইন কারণটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে অনেকেই আমাদের অনেক এপিসোড যেগুলো মারাত্মক, সেই এপিসোড দুটো কারণে করেছিলাম। একটা হচ্ছে সেই এপিসোডগুলো মিস করেছেন এবং আমরা কোনো এপিসোড সাধারণত আপলোড করি না, যার জন্য ভালো সাউন্ডে সেই এপিসোডগুলো অনেকেই শুনতে পারেননি কখনো। যারা ভূত এফএম অনেকে আছে 2012 থেকে শুরু করেছেন, অনেকে 2013, 14, 15। তো সেই জন্য আরেকটা কারণ হচ্ছে অনেকে কম্পেয়ার করেন যে আগের ঘটনা ভালো হয়েছে। তো আমরা মাঝে মাঝে করি কি, পুরোনো ঘটনা একটা এপিসোড করার পর আমরা জিজ্ঞেস করি যে কি এখনকার এপিসোডগুলো যেতে খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে। যখন বিরক্তি পাই আপনাদের তখন মনে হচ্ছে না
এখন আমরা খারাপ করছি না। যাই হোক, সে প্রসঙ্গে পরে আসবো। মোহাম্মদ হামিদুজ্জামান রিজন জার্মানি থেকে তিনি একটা অডিও ক্লিপ পাঠিয়েছেন আমাদের, এবং রিজন যে ঘটনাটি পাঠিয়েছেন সেটা হসপিটাল নিয়ে। আপনাকে আমি বলে রাখি যে আমি কিছুদিন একটা হসপিটালে গিয়েছিলাম, আমি শহরের নাম বলবো না। সেই হসপিটালে না অনেক পরিত্যক্ত একটা কতগুলো বিল্ডিং ছিল, এবং সেগুলো মানে অনেক দিন ধরে মানুষ যায়নি। ভেতরে কেমন অন্ধকার, বাইরে প্রচন্ড রোদ, কিন্তু ভেতরে কেমন যেন লাগছিল, এবং জানালা সবকিছু খোলা, মানে থাকে না যে কাঠের মানে ফ্রেমটা থাকে জানালার, সেরকম কোনো কিছু ছিল না, মানে পুরো জিনিসটা মানে সবকিছু খোলা। তো খুবই অদ্ভুত লাগছে। আমার কথা বুঝে ফেলছেন যে কোন জায়গার কথা বলছি আমি। তো আমার কাছে দেখেই কেমন ভয়ঙ্কর লেগেছিল যে আল্লাহ, এই সময় এর ভিতরে এক সময় মানুষ সুস্থ করা হতো, এক সময় এর ভিতরে মানুষ থাকতো, কি অদ্ভুত ব্যাপার। তো এই ঘটনার কারণে, মানে যেটা আজকে শোনাবো সেইটার কারণে কিনা জানি না, আমার ভীষণ অস্বস্তি লাগছিল। এবং এই অডিও ক্লিপকেও কিন্তু মানে একটা মানে কোনো আমি যেটা বলছি সেটা হচ্ছে কোনো পরিত্যক্ত যে হসপিটালের কথা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, সেই সম্পর্কে কোনো কথা বলা হয়নি, হসপিটালের গল্প। তারপরেও লাশ কাটা ঘর নিয়েও কোনো ঘটনা এখানে ঘটেনি। এই ঘটনাটি একজন ডক্টরকে নিয়ে। খুব অদ্ভুত লাগছে না যে ডক্টরকে নিয়ে আবার কি ঘটনা হবে? হ্যাঁ, ডক্টরকে নিয়েই একটা অদ্ভুত ঘটনা। এবং এরপরে এটা শোনার পরে না আপনার অনেক ডক্টরকে দেখে না সন্দেহ হবে। কথাটা খুব আরো মানে অনেক ডাক্তার যারা শুনছেন তারা হয়তো আমাকে অলরেডি গালাগালি শুরু করেছেন, কিন্তু কেন বলছি এই ঘটনাটা, এইটার জন্য আপনাকে পুরো অডিও ক্লিপটা শুনতে হবে। চলুন শুনে সেই ঘটনাটি, এবং আমাদেরকে ইমেল করুন, কারণ আগামী এপিসোডটা তার এইভাবে চালাতে পারবো না। সুতরাং আপনাদের যেটা করতে হবে, bhutfm@radiofurti.fm, এইখানে দারুণ সব ঘটনা পাঠাতে হবে। এবং আমি চাইবো যে ফাটাফাটি কিছু অতিথি আমাদের আগামী সপ্তাহে আবারও আসবেন, এবং তারা এসে আমাদের ঘটনা শোনাবেন। এই প্ল্যানটা আমাদের অনেক আগে থেকে ছিল। আমরা কবে করব করতে আজকে করছি, এবং আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো চলুন শুনে আসি এবারের ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি সবসময় ভালোর দলই থাকেন। আমিও অনেক ভালো আছি। আমার নাম মোহাম্মদ হামিদুজ্জামান রিজন। আমি জার্মানির এসেন নামে একটা সিটিতে থাকি প্রায় 4 বছর যাবত, এবং আমি ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতেছি ইন্টারন্যাশনাল বিজনেসের উপরে। আমি পড়াশোনার পাশাপাশি একটা ইটালিয়ান রেস্টুরেন্টের বারে পার্ট টাইম জব করি। যাই হোক, সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা আমার সাথে ঘটে কয়েকদিন আগে, ডেটটা মনে হয় আমার 6 সেপ্টেম্বর হবে, ঠিক খেয়াল নাই এখন। তো আমি যখন বারে যারা জব করে জার্মানিতে, তাদের কি করতে হয়, এই যে আপনার গেস্টের জন্য ড্রিঙ্কস বানাইতে হয়, এবং পাশাপাশি এই যে গ্লাসগুলা ইউজ করা, যে গ্লাসগুলা নিজেরাই ধুইতে হয়। যেহেতু রেস্টুরেন্টটা তো বড় রেস্টুরেন্ট ছিল না, এখানে গ্লাস ধোয়ার কোনো মেশিন ছিল না আর কি। গ্লাস ওই বেসিনের মধ্যে নিজেই গ্লাস ধুইতে হয়। তো আমি অসাবধানতা বশত আমি একটা পাতলা ওয়াইন গ্লাস ধোয়ার সময় আমি খেয়াল করি নাই, ভালো করে তাকাই নাই। তো স্টিলের যে বেসিনের ভারী লেগে, গ্লাসটা ভারী লেগে, তা আমার মানে গ্লাসটা ফেটে আমার আঙ্গুলের মধ্যে, ডান হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে লাগে আর কি। একটা টুকরা লাগার পরে ভালোভাবেই কাটে, একদম ভিতর দিকে গর্ত হয়ে যায়। তো খুব ব্লিডিং হইতেছিল। তাড়াতাড়ি করে আমি কিচেনে যাই। কিচেনে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে কিচেনের যে কাজ করতেছিল, যে কিচেনের যে বাবুর্চি আছে, উনি তাড়াতাড়ি করে একটা ট্যাপ কাটার পরে, তাদের পার্মানেন্ট কাটলেট ট্যাপ আছে ওইখানে, বেন্টিস টাইপের আর কি, লাগাই দেয়, ওয়ান টাইম ইউজ টাইপের। লাগাই দেওয়ার পরে মালিক আসিল পাশেই, মালিকরে বলি যে আমার হাত খুব ভালো কাটছে, আমি তো আজকে কাজ করতে পারবো না, আমার তো ডাক্তারের কাছে যাইতে হবে, মনে হয় সেলাই লাগবে। তো মালিকে বলে ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে এই আমাদের এই এরিয়াতে একটা হসপিটাল আছে, তুমি এখান থেকে আমাকে ডিরেকশন বলে দে, এইভাবে তুমি যাইবা, যাওয়ার পরে প্রায় 250 থেকে 300 মিটার পরেই তুমি হসপিটালটা পাইবা আর কি, ওখানে ডাক্তার আছে, তুমি ওখানে দেখাচ্ছ। তো আমি আগে বলে নেই, জার্মানিতে কয়েকটা পোস্ট এরিয়া নিয়ে, ছোট ছোট কয়েকটা এরিয়া, 2-3 এরিয়া নিয়ে একটা হসপিটাল থাকে আর কি। তো যেহেতু আমি জব করতাম যে সিটি থেকে একটু দূরে একটা গ্রাম্য এরিয়া, ওই এরিয়াটা নাম হচ্ছে বেয়ারডেন। ওই এরিয়াটাতে উপরে পাহাড় আছে, পাহাড়ের উপর দিয়ে রাস্তা আছে, মোটামুটি নদী আছে, খুব সুন্দর একটা জার্মান সিটি আর কি, গ্রাম্য এরিয়া। তো ওই এরিয়াটাতে আমি অ্যাকচুয়ালি জাস্ট খালি ঘুরতে গেছি 2-1 নদী টদিগুলো আমি চিনি, নদীর পাড়টার দিয়ে ঘুরতে গেছি। আর যেখানে জব করি রেস্টুরেন্টটা ওই এখানে একটা যে রেল স্টেশনের পাশেই আর কি। রেল স্টেশনের পাশে যেহেতু রেস্টুরেন্টটা, আমি নামার পরেই 2 মিনিট হাঁটলেই রেস্টুরেন্ট। আমি এই এরিয়াটা বেশি কিছু চিনি না, ভিতরে কি আছে না আছে, কই কি আছে, শপিং মল মার্কেট চিনি না। তো মালিকের কথা অনুযায়ী আমি যাই। যাওয়ার পরে
তিন চার মিনিট হাঁটার পরে আমি চিন্তা করলাম যে আমি কি ঠিক যাইতেছি কিনা, আমি কাউকে জিজ্ঞেস করি। তো একটা বৃদ্ধ মহিলাকে আমি পাই, মহিলাকে আমি বলি আর কি যে আমি তো হসপিটালে যাব, এই হসপিটালটা কোন দিকে? তো বৃদ্ধ মহিলা বলছে তুমি যেদিকে যাচ্ছ এদিকে, আর একটু সামনে যাওয়ার পরে ডানে একটা রাস্তা গেছে, ডান রাস্তা দিয়ে ঢুকেই তুমি হসপিটালটা চলে যেতে পারো। তো হসপিটালটা হচ্ছে কি, হসপিটালের বর্ণনাটা আমি একটু দেই। হসপিটালটা হচ্ছে একটু বড় হসপিটাল, এবং আমার যতটুকু মনে হইলো হসপিটালটা 2টা বিল্ডিং। একটা বিল্ডিং এ হয়তো পেশেন্ট যারা ভর্তি আছে বা পেশেন্টের সাথে যারা থাকে বা নর্মাল যারা নার্স আছে তারা মনে হয় একটা বিল্ডিং এ, এই বিল্ডিংটা একটু ভিতরে। আর প্রথম যে বিল্ডিংটা পরে এটা হচ্ছে নর্মাল আপনার ডক্টর আছে, ওইখানে অপারেশন, ট্রিটমেন্ট, মেশিন টেশিন যাবতীয় এইটা মিলে আর কি একটা বিল্ডিং। তো বিল্ডিংটা মোটামুটি লম্বায় অনেক বড়, বাট উঁচা না আর কি, লম্বায় অনেক বড়। যাই হোক, আমি প্রথমে যখন আমি যাইতেছিলাম, আমার যেদিক থেকে আমি যাইতেছিলাম, আমার কাজের জায়গা থেকে যে রাস্তাটা ধরে আমি যাইতেছিলাম, ওই দিক থেকে হাসপাতালের পিছনের গেটটা প্রথমে আমার সামনে পড়ে আর কি। তো যেহেতু দেখতে বোঝা যেতেছিল এটা হসপিটাল, আর আমিও এত কিছু চিনি না, নতুন হসপিটাল, আমি কোনো সময় যাই নাই। পিছনের দিক দিয়ে আমি আগে ঢুকি আর কি, পিছনের গেট দিয়ে আমি ঢুকি। ঢুকার পরে পিছন থেকে ঢুকার কারণে হয়তো আমি দরজাগুলা লক আর কি, কয়েকটা দরজা, এখানে প্রায় 15-20টা দরজা আমি লক করি। দরজাগুলাতে সবগুলাতে লেখা আছে, ডক্টরের নাম লেখা আছে বা লেখা আছে, বাট সবগুলোই বন্ধ টাইপের দেখে আমি অনেক চেষ্টা করে কোনো কিছু পাইতেছিলাম না। তখন দেখি কর্নার একটা লিফট আছে, তো আমি 2টা লিফটের কাছে যাই, ভাবি যে লিফটে হয়তো উপরে গেলে হয়তো কাউকে না কাউকে পাইতে পারি। তো লিফটে ঢোকার সময় প্রথমে লিফটের বটম গুলোর পাশে লেখা থাকে ডিরেকশন, একতলাতে কি আছে, 2তলাতে কি আছে, যার মানে লেখা ছিল, সবসময় লেখা থাকে সবগুলা লিফটেই। তো দেখি যে 4তলাতে একটা ডক্টরের নাম লেখা আর কি। তো আমি তাড়াতাড়ি করে 4তলাতে প্রেস করি, ভাবি যে 4তলাতে যাওয়ার পরে হয়তো যাই কিছু একটা হবার হবে। তো 4তলাতে যখন আমি যাওয়ার পরে এই ডক্টরের কাছে আমি 4তলাতে যাওয়ার পরে লিফটটা যখন খোলার পরে আমি ঢুকার পরে ভিতরে আমি একটা চেম্বার দেখতে পাই আর কি, গ্লাস দিয়ে চারদিক দিয়ে গ্লাস দেওয়া, ভিতরে দরজা আছে, গেটের দরজা, গ্লাসের দরজা, গেট, এবং লাইট জ্বালানো আছে। তো যাই হোক, আমি যখন যাওয়ার পরে ভিতরে ঢুকার পরে দেখি একটা বৃদ্ধ লোক ডাক্তারের ড্রেস পরা, দেখি বুঝতে পারি যে উনি ডক্টর, যেহেতু ডক্টর ড্রেস পরা, এবং দেখি মনে হইতেছে ডক্টর বাপ। তারপরে উনি ম্যাগাজিন পড়তেছে আর কি, জার্মানি হয়তো নিউজ পেপার বা ম্যাগাজিন টাইপের ওনার চেম্বার টেবিলে বসে পড়তেছে। তো আমি যখন জার্মানি এনশুল্ডিগুন বলি, মানে এক্সকিউজ মি বলি আর কি, তারপরে উনি আমার দিকে তাকানোর পরে উনি বাইরে আসার পরে আমাকে জিজ্ঞেস করে আর কি যে তোমার কি হয়েছে। আমি বলছি যে আমার তো ব্লিডিং হইতেছে, আঙ্গুল কেটে গেছে, নিচে কাউকে পাইতেছিলাম না, এই জন্য আমি লিফটে আপনার নাম দেখে সরাসরি উপরে চলে আসি। তো উনি বলে আসলে ইমার্জেন্সিতে ডাক্তার আছে, তোমার তো ইমার্জেন্সি যাইতে হবে, আমি তো ব্রেনের ডাক্তার, আমি তো অ্যাকচুয়ালি তোমার এটা দেখতে পারবো না, সরি তুমি নিচে চলে যাও আর কি। তো আমি বললাম তো নিচে তো কাউকে পাইতেছি না। তো উনি বললো আমাকে যে তুমি নিচে যাওয়ার পরে সোজা যাওয়ার পরে ডান দিকে মুড়ে তারপরে আর একটু সামনে যাইলেই তুমি একটা 11 নম্বর রুম দেখবে। ওই 11 নম্বর রুমে গ্লাসের দরজা নর্মালি লক করা থাকে, পাশে একটা প্রেস বাটন আছে, ওখানে তুমি প্রেস করলেই এটা খুলবে। তো আমি যাই হোক, আমি ওনার ডিরেকশন অনুযায়ী যাওয়ার পরে দেখি যে গ্লাসের বাইরে থেকে দেখতেছিলাম যে 2-3 জন পেশেন্ট আছে, 2টা নার্স আছে, পাশাপাশি ডক্টর মনে আছে। তো আমি যখন প্রেস করে ঢুকার পরে সাথে সাথে একটা নার্স আসার পরে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে না হয়েছে। তো আমি ওকে বলে আর কি ইন্স্যুরেন্স কার্ড আছে কিনা। আমরা যারা ইন্স্যুরেন্স আছে এখানে, স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট সবার ইন্স্যুরেন্স থাকে, ইভেন জার্মান প্রত্যেকটা নাগরিকের ইন্স্যুরেন্স থাকে, তাদের কোনো পে করতে হয় না, তারা হেলথ ইন্স্যুরেন্স আছে, তারা যে কোনো সময় যে কোনো হসপিটালে ফ্রি দেখাইতে পারে। তো আমার সাথে মানি ব্যাগের ভিতরে কার্ডটা ছিল, কার্ডটা দিয়ে দেওয়ার পরে উনি ফর্মটা ফিল আপ করার পরে আমাকে বলে সাইন করতে। তো আমি যেহেতু আমার আঙ্গুল কাটা ছিল, আমি বাম হাতে কোনো রকমের সাইন করি ফর্মালিটি অনুযায়ী। তারপরে উনি আমাকে ডাক্তারের চেম্বারে বসাই, ডাক্তার সাথে সাথে আইসা বলে আমার তো আরেকটা পেশেন্ট আছে, ওকে দেখেই আমি তোমার কাছে আইতেছি, 5 মিনিট লাগবে, তুমি একটু ওয়েট করো। তো যাই হোক 2-3 মিনিট আমি ওয়েট করি। কিছুক্ষণ পরে ডাক্তার আসার পরে তখন প্রায় 8:20-25 বাজে। ডাক্তার আমার ওই যে কিচেন থেকে যে ট্যাপটা লাগাই দিছিল, কিচেনের বাবুর্চি টেপটা খুলে ভালো করে স্যাবলান দিয়ে ওয়াশ করে তারপরে দেখে ভালো করে ভিতরে গ্লাস ভাঙা আছে কিনা বা কতটুকু কাটছে দেখার পরে ও সেলাই করে আর কি। সেলাই করার পরে ও এক পর্যায়ে বেন্টিস করতেছিল, তো আমি কথায় বললাম আর কি যে আমি তো আসলে নতুন, আমি চিনতেছিলাম না হসপিটালটা, আমি তো কাউকে না পাই, আমি উপরে চলে যাই লিফটে, 4তলাতে একটা বৃদ্ধ ডাক্তারের সাথে দেখা হয়, সবকিছু বিস্তারিত বলি আর কি। উনি ব্রেনের ডাক্তার, উনি পাঠাইছে। তো ওই কথাটা শোনার পরে নার্স এবং ডাক্তার দুজনই আমার দিকে তাকাইছিল প্রায় 10 থেকে 15 সেকেন্ড। তখন আমি বলি যে কোনো সমস্যা? তো বলতেছে যে না, তুমি কি শিওর তুমি 4তলায় গেছিলা, তুমি এমন একটা লোকের সাথে দেখা হয়েছে? আমি বলতেছে হ্যাঁ, আমি তো এইমাত্র আসলাম, আমার তো মনে আছে। তো ডাক্তারে যা বললো কথাটা শোনার পরে আমার শরীরের পশম একদমই দাঁড়াই যায়। ডাক্তার বলতেছে যে দেখো, এই টাইমে আমাদের এই বিল্ডিং এ কয়েকটা স্টাফ আছে আমাদের, আর আমি আর আমার 2টা নার্স আছে, এছাড়া আর কেউ নাই। আর এটাতে 3 তলা বেশি, হসপিটালটা হচ্ছে 3 তলা, তুমি লিফটে 4 বটন তো পাওয়ার কথা না,
চারতলায় তুমি যাওয়ার কথা না, এবং বৃদ্ধ ডাক্তার তুমি পাইবা কই? আমাদের এখানে জার্মানিতে তো 55 থেকে 60 বছর হইলেই আমরা অ্যাকচুয়ালি যে ডাক্তারগুলো বৃদ্ধ হয়ে গেলে আমরা তাদের রিটায়ার্ড করে দিই আর কি, নতুন ডাক্তার আসে। তো কথাটা শুনে আমি অনেক ভয় পাই। আমি বলতেছি না আমি তো এইমাত্র দেখে আসলাম একটা ডাক্তার, আমাকে উনি বললো আপনাদের কথা। উনি বলতেছে হয়তো তোমার প্রচুর পরিমাণ ব্লিডিং হয়েছে আর তুমি হয়তো হ্যালুসিনেশন হয়েছে তোমার। তো আমি চিন্তা করলাম ঠিক আছে ডাক্তার যেহেতু বলছে, আর আমি অ্যাকচুয়ালি ভয় টয় পাই না, কারণ আমি জার্মানিতে অনেকদিন যাবত একা আছি, একা থাকি আমার রুমে। পাশাপাশি আমি রাত্রে জব করে অনেক সময় শনি রবিবারে যখন ক্লোজ ডেতে যখন জব করি উইকেন্ডে, তখন অনেক সময় দেখা গেছে কি বাস পাই না, হাইটা 15-20 মিনিট হাইটা জঙ্গলের ভিতর দিয়ে বাসায় আসি। এরকম কোনো উচ্চ দেহিও নাই, ভয়ও পাই নাই। তো আমি ভাবলাম যে যেহেতু উনি বলছে হয়তো আমি ভুলে হয়তো 3 তলায় চলে গেছি অথবা অন্য কারোর সাথে হয়তো দেখা হয়েছে। যাই হোক আমি বাইরে হওয়ার সময় ঢুকার সময় পিছন দিয়ে ঢুকি, বাট বাইরে হওয়ার সময় আমি সামনের এন্ট্রেন্স দিয়ে বাইরে হই। বাইরে হওয়ার সময় অবশ্য কাউন্টারে আমি একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। ওই মহিলাকে বাই বলে আমি বাইরে হয়ে আসি। বাইরে হয়ে আসার পরে আমি মনের ভিতরে একটা কিউরিয়াসিটি জাগে যে আসলে ডাক্তার কি সত্য কথা বললো নাকি আমি ভুল দেখলাম। তারপরে আমি উপরের দিকে তাকাই আর কি। উপরের দিকে তাকানোর পরে একটু দূরে যায় যখন উপরের দিকে তাকাই, দেখতেছিলাম অনেক বড় একটা বিল্ডিং, বাট এই বিল্ডিংটাতে 3 তলা পর্যন্তই আর কি। 3 তলার উপরে আসে না যে সিঁড়ি রুম টাইপের রুম থাকে অথবা পানির টাঙ্কিগুলো থাকে, বা 2-1টা রুম, আমি ভাবছি 2-1টা রুম আছে কিনা দেখি একদমই লেভেল 3 তলা, একদমই অনেক বড় বাট একদমই লেভেল 3 তলা। তো আমি দেখে আমি চিন্তা করলাম যে আসলে ডাক্তার সত্য কথাই বললো। তখন পর্যন্ত আমি ভয় পাই নাই, বাট পরে যখন মেইন গেটের উপরে যখন দেখলাম যে একটা নেম প্লেটের মধ্যে হসপিটালের নামটা লেখা এবং একটা বৃদ্ধ লোকের ছবি দেওয়া আর কি, ছবি দিয়ে ওই লোকের নামটা দেওয়া, এই লোকটাকে নাম দেওয়া এবং লোকটা কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুবরণ করছে, এই নামটাও দেওয়া আর কি। তো আমি অবাক হই, কারণ হইতেছে কি যে লোকটার সাথে আমি উপরে দেখা করে আসছিলাম, যে বৃদ্ধ ডাক্তারটা, এই ডাক্তারের ছবিটাই আমি সেম হুয়া আমার এখন মনে আছে। আমি দেখি যে এই ডাক্তারটা এটা দেখার কথা আমি আরো ভয় পাই। এবং নিচে যখন দেখি যে ওনার জন্ম 1812 সালে এবং মৃত্যু 1930 সালে, এরপর আমি আরো বেশি ভয় পাই যে লোকটা 84-85 বছর আগে মারা গেল, এই লোকটা কিভাবে আমার সাথে তার দেখা হইতে পারে, এবং সে তার লগে আমি দেখা করলাম কিভাবে, এবং সে আমাকে কিভাবে দিক নির্দেশনা দিল যে এইভাবে যাইতে হবে। আমি তো ভয়ে আমার হাত পা একদম ঠান্ডা হয়ে আসতেছিল, কাঁপাকে বেশি হয়ে গেছে আমার শরীরে। তারপরে আমি কোন রকমে প্রায় 10 মিনিট আমি একদম ডানেও তাকাই নাই বামেও তাকাই নাই, আমি আমার ইয়াতে আসি আর কি, রেস্টুরেন্টে এসে আমার ওই যে ডাক্তারের যে মেডিকেল সার্টিফিকেটটা দিছে, আমার 10 দিনের বেড রেস্ট দেয়। 10 দিনের বেড রেস্টটা আমি আমার মালিকের কাছে দিয়ে আমি কারোর সাথে শেয়ার করি না, আমি তাড়াতাড়ি এর থেকে চলে আসি বাসায়। কোন রকমে বাসায় আসার পরে আমি এটা আমার বন্ধুর সাথে শেয়ার করি আর কি। তো শেয়ার করার পরে সে বলে যে তুমি ইচ্ছা করলে কাহিনীটা বুথ এফএমে দিতে পারো, ইমেল করতে পারো। তো সেই অনুযায়ী আমি আপনাকে ইমেল করি আর কি। এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাসেল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Booth FM. The night comes alive with Grameenphone. Footy. দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণফোন। এইটা না ওইটা, স্মার্টফোন কোনটা, ফোন নিয়ে ফুটি ফাটাফাটি ফোনটা, স্মার্টফোন কোনটা, সাথে যদি গিফট পাই বেশি খুশি মনটা। দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং সিম্ফনি লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদূর, গ্রামীণফোন। কিরে মামা, ইলেকট্রিক গিটার? জানো কেন ইলেকট্রিক গিটার না রে পাগলা, জেমসের সিগনেচার করা। কেমনে সম্ভব? ব্ল্যাক হর্সের পাগলা অফারে সব সম্ভব। ব্ল্যাক হর্সে চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমসের সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমসের সাথে ডিনার। আরো আছে R15 স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইজ। Black Horse. সব সম্ভব। দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণফোন। এইটা না ওইটা,
সত্যি ফাটাফাটি ফোনটা, স্মার্টফোন কোনটা, সাথে যদি গিফট পাই বেশি খুশি মনটা। দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং সিম্ফনি লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদূর গ্রামীণ ফোন। Radio Fruity 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন, ভেরি ট্রু। এবং সেই গ্রামীণ ফোনের সৌজন্যে আমরা ভূত এফএমের রেডিও ফুর্তির বার্থডে স্পেশাল একটা এপিসোড করেছিলাম এবং আমরা ফেসবুকে একটা স্টেটাসও দিয়েছিলাম যে এই এপিসোডটা আমরা আজকে যে অডিও ক্লিপ দিয়ে যে এপিসোডটা করছি সেখানে হয়তো একটা বিরাট কারণ হচ্ছে যে আমাদের হ্যাঁর সংখ্যা বেশি ছিল, অনেক বেশি ছিল, অনেক বেশি পরিমাণে ছিল সেই জন্য। এবং আমরা যখন বলেছিলাম যে আমাদের বার্থডে স্পেশাল সেই এপিসোডটি আপনারা শুনেছিলেন কিনা, তখনও আপনাদের প্রচুর পরিমাণে নায়ের পরিমাণ ছিল, না শোনেন, অনেকেই মিস করেছেন। কেউ কেউ তো আমাকে রীতিমতন বকাবকি করেছেন যে ভাই আপনারা মানে ভূত এফএম ছাড়া তো অনেক সময় রেডিওই শোনা হয় না, আপনারা একটা আজব টাইমে একটা শো করবেন। আসলেই মানে আমরা কিন্তু প্রোমো চালিয়েছিলাম, বাট কেউ হয়তো খেয়াল করেননি। ওই দিন রাত 2টা থেকে শোটা শুরু হয়েছিল আমাদের রেডিও ফুর্তির বার্থডের দিনে, অর্থাৎ সেদিন অলরেডি সেদিন হচ্ছে 22 তারিখ পড়ে গিয়েছিল, 22 সেপ্টেম্বর, রাইট? সো আমরা যে স্টেটাস দিয়েছিলাম সেই স্টেটাসে যেমন কিশোর সন্ন্যাসী তিনি লিখেছেন না শুনিনি, কবে হলো। এম খালিদ হায়দার লিখেছিলেন যে রাসেল ভাই আমি শুনতে পারিনি, আর ওই এপিসোডটি সম্পর্কে আমি পরের এপিসোডে জানতে পারি এই বিষয়ে। আমি ফেসবুক থেকে পড়ছি এগুলো সব, ওই বিশেষ এপিসোডটি শোনার কোনো পদ্ধতি থাকলে জানাবেন প্লিজ। আমি কেন বলছি ফেসবুক থেকে পড়ছি, কারণ এখানে এগুলো সব আপনারাও খুঁজে পাবেন, দেখতে পাবেন ফেসবুকে, যার জন্য মানে আপনাদের কাছে আরো বেশি ট্রান্সপারেন্ট থাকার জন্যই। শাহরিয়ার আলম সৈকত লিখেছেন অবশ্যই শুনেছি, ঘটনাগুলো অসাধারণ ছিল রাসেল ভাই, একটা অনুরোধ, এই যে এখানে বলেছিলেন বাবু ভাই, আফনান ভাই আর আলিফ ভাইকে একসাথে নিয়ে একটা এপিসোড করবেন। আফনান ভাইকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা এপিসোড করবো ইনশাল্লাহ, বাবু ভাইকে নিয়েও। একরামুল ইসলাম লিখেছেন মিসড ইট, এবং আমাদেরকে লাবণী দেওয়ান লিখেছেন রিপিট দরকার নেই, যার যার শুনতে ইচ্ছা নেট থেকে ডাউনলোড করে শুনুন, বাট মুশকিল হচ্ছে যে অনেকেই বলছেন যে নেটে ওইটা খুঁজে পাচ্ছেন না, আমরা তো আপলোড করি না। সুমাইয়া খানম লিখেছেন মিস করেছি রাসেল ভাইয়া, আমার বাসা ঝিনাইদাতে। ড্যানি সাকিব লিখেছেন দুবাই থেকে যে ট্রাই করেছি বাট খুঁজে পাচ্ছি না, এই যে যেটা বলছিলাম যে ইন্টারনেট অনেক খুঁজে পাচ্ছেন না। জয়ন্ত মুখার্জি লিখেছেন শুনতে পারি নাই, প্লিজ এপিসোডটা আপলোড করবেন আপনাদের সাইটে। এস কে সুমন লিখেছেন যে এই যে তিনি এই অভিযোগটা করেছিলেন যে এক ঘটনা বারবার শোনানো হচ্ছে, তো তিনি এই কথাটা বলছিলেন। তো আপনার এই অভিযোগটি সম্পর্কে আমি জানি না যে আপনি আসলে রেগুলার ভূত এফএম শোনেন কিনা। রেগুলার ভূত এফএম শুনলে আপনি দেখবেন যে এই বছরে মনে হয় আমরা স্পেশাল এপিসোড এবং ঈদের সময় আমরা স্পেশাল এপিসোডগুলো করেছি, তাছাড়া আমাদের স্পেশাল এপিসোড আমরা করি না কখনো। সো এটা করিও আমাদের মানে যারা লিসনার আছেন তারা অনেকে চান সেই কারণেই। সুতরাং সবার মানে চাওয়াটা মাথায় রেখে সেটা করতে হয় ভাই, অন্য কোনো কারণে না। সুতরাং আপনি যেভাবে লিখেছেন খুব কড়া করে, আমি জানি না যে আপনি আসলে প্রতিদিন শোনেন কিনা। জয়ন্ত মুখার্জি লিখেছেন আবারও শুনতে পারি নাই। আচ্ছা, এমনি মুস্তাফিজ লিখেছেন যে অনেক কথা লিখেছেন, তিনি লিখেছেন যে ঘটনা ভূত এফএমের ঘটনা বানানো মন গড়া এই সমস্ত লিখেছেন। তো আমি যেটা বলবো ভাইয়া যে যারা আসছেন তাদেরকে এটা বলে, অন্তত আপনি তাদেরকে কাউকে তো পার্সোনালি চেনেন না, সো এটা যদি আমি লিখতাম বা আমি একা এখানে বসে বসে ঘটনাগুলো শোনাতাম আমাকে বললে কোনো অসুবিধা ছিল না, বাট যারা আসেন তাদের মধ্যে অনেকেই মানে আমার প্রত্যেকেই আমাদের অনেক মানে সম্মানিত আমাদের লিসনারদের মধ্যে থেকে তারা আসেন এবং
এটা ঠিক এভাবে বলবেন না প্লিজ, আমাকে বলেন, অসুবিধা নাই। আরিফুল ইসলাম মারুফ লিখেছেন, ধুর ভাই শুনতে পারি নাই, আবার দেন। খায়রুল ইসলাম লিখেছেন, রাসেল ভাই ফুর্তির জন্মদিন এপিসোডটি আমি সবটুকু শুনেছি। আর যে ফরহাদ হোসেন লিখেছেন, হ্যাঁ আমি মিস করেছি। নাজমুল ইসলাম সৈকত লিখেছেন, আমিও শুনি নাই, মিস করেছি। সৈয়দান সানা আমাকে লিখছেন, না ভাই জানতাম না, শুনি নাই, এই এপিসোডটা কোথা থেকে ডাউনলোড করব আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে জহির লিখেছেন যে আপনারা একবার জানানোর দরকারও মনে করেন নাই। রিজওয়ান পারভেজ লিখেছেন যে ভাই শুনি নাই। এস এম সাইম লিখেছেন, আমি শুনি নাই। সাজিদুল ইসলাম লিখেছেন, মিস করেছেন। রেডিও লিসনার সজীব লিখেছেন, শুনতে পারি নাই। ইবনে সিনা লিখেছেন যে শুনবো কিভাবে, প্রশ্ন করেছেন। কাজল রেখা আমাদের লিখেছেন, ভাই পুনঃপ্রচার করুন প্লিজ। এছাড়াও নূরজাহান আমাদের লিখেছেন, না ভাই আমি শুনি নাই। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে দেবব্রত ভট্টাচার্য রনি লিখেছেন, সালাম ভাই, রেডিও ফুর্তির বার্থডেতে আপনারা ভূত এফএম-এর স্পেশাল এপিসোডটা করেছেন, তা অনেকে শুনতে পারে নাই, ইভেন আমিও তাদের মধ্যে একজন। গত উইকে এপিসোডটা শোনার মাঝামাঝি সময়ে আপনাদের মুখ থেকে জানতে পারলাম, তার আগে নয়। তো বুঝতে পারছি যে আপনি সেটা কেন মিস করেছেন। রাশেদ শামীম লিখেছেন, এই এপিসোডের কোনো রেকর্ডেড কপি কোথাও পাচ্ছি না যে শুনে নেব। তো সেই জন্যই আমরা সেই এপিসোডের অডিও ক্লিপের যে অংশগুলো, সেই অংশগুলো আমরা আপনাদেরকে শোনাতে চাই। এবং এই অন দ্যাট নোট এখন যেটা প্লে করব সেটা হচ্ছে এনাম ভাইয়ের একটা ঘটনা, যেটা এনাম ভাই লিখেছেন কানাডা থেকে। ইনফ্যাক্ট আজকে এনাম ভাইয়ের বেশ কয়েকটা ঘটনা আমরা শোনাতে চাই। ঘটনাটি আমরা প্রচার করেছিলাম রেডিও ফুর্তির বার্থডে স্পেশাল এপিসোডে। খুবই অদ্ভুত একটা ঘটনা। যদি বলি যে ঘটনাটি একটা কমলা লেবু নিয়ে, আপনারা হয়তো অবাক হবেন। কমলা লেবু, ভয়ের ঘটনা কমলা লেবু নিয়ে, খুবই অদ্ভুত লাগবে কিন্তু, তাই না? তো যাই হোক, অনেক পুরনো একটা ঘটনা। কমলা লেবুটি এই পৃথিবীর নাকি অন্য কোনো পৃথিবীর, সেটা জানতে হলে আপনাকে পুরো ঘটনাটি শুনতে হবে। তো চলুন শুনি ঘটনাটি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি এনাম বলছি, কানাডার আলবার্টা প্রভিন্স থেকে। আমি থাকি ক্যালগারি সিটিতে। ভূত এফএম এর অনেক রেগুলার লিসনার। আজ নিজের না, বাট অ্যাকচুয়ালি আমার শাশুড়ির জিন নিয়ে কিছু ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই। সেদিন আমি আমার শাশুড়ির কাছ থেকে কিছু ঘটনা কালেক্টের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস করলাম, ওনার লাইফে কোনো এরকম জিন এনকাউন্টার কিংবা জিনের কোনো ইনসিডেন্ট আছে নাকি। তিনি আমাকে বললেন, আছে কিছু ঘটনা। অ্যাকচুয়ালি এটা এখনকার না, এটা অনেক পুরানো একটা ঘটনা, এবং এটা শুরু হয়েছে আরো অনেক আগে। শুরু হয়েছিল ওনার মায়ের সাথে। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি আমার শাশুড়িকে বললাম যে আমি কি আপনার এই ঘটনাটা রেকর্ড করতে পারি। আমার শাশুড়ির সাথে সাথে নিষেধ করলেন, বললো না, রেকর্ড করা ঠিক হবে না, আমার সমস্যা হতে পারে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি নোট করে নিলাম। যাই হোক, আমার নানি শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা, অনেক পরহেজগার মানুষ ছিলেন। আমি যদিও ওনাকে দেখিনি, অনেক শুনেছি ওনার কথা। আজ উনি জান্নাতবাসী। আমার শাশুড়ির নাম শিরিন। তো ঘটনাগুলো আমি ঠিক তার ভাষায় বলার চেষ্টা করছি। ঘটনাটি শুরু হয় চাষারা নারায়ণগঞ্জে 1945 এর কোন এক সামারের লেট নাইটে। মা তখন 6 থেকে 7 বছর বয়স হবে। মা ঘুমাচ্ছিল। হঠাৎ জানলা দিয়ে নক করার আওয়াজ আসলো, আর একজন বলে উঠলো, আর কত ঘুমাবি, সকাল হয়ে গেছে, খেলতে যাবো চল। মা ধর্ম করে জেগে উঠলো। দেখলো রাত তখন 3:30 4টার মতো বাজে, 4:45। এটা তার ফ্রেন্ডের ভয়েস, কিন্তু এখন তো অনেক রাত। জানলা খুলে দেখলো তার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে অন্ধকারে। মা বলল, এখন তো রাত, কিভাবে যাব, এখন খেলার সময়। ফ্রেন্ডটা বলল, তোর ঘুম কাটেনি, চোখটা ডলে দেখ, কত সকাল। মা হঠাৎ দেখলো সব হঠাৎ কেমন জানি ফর্সা লাগা শুরু করেছে, লাইক চারিদিকে কেমন জানি একটা আলো আলো হওয়া শুরু করেছে। অথচ তখন কিন্তু অনেক ঘুটঘুটে রাত ছিল। মা বলল, আমি তো বেরোতে পারবো না, দরজা লক করা উপর থেকে, রুমে সব ঘুম, আমার হাত যাবে না পড়া পর্যন্ত। ফ্রেন্ডটা বলল, চুপ করে একটা চেয়ার নিয়ে তার উপর দাঁড়া, তার উপর একটা মোড়া দে, ঠিকই খুলতে পারবি। মা কথা মতো কেমন জানি একটা ঘোরের মধ্যে দরজাটা খুলে ফেললো এবং আস্তে করে বাইরে বেরিয়ে আসলো। কেউ টের পেল না। মা সেই ফ্রেন্ডটা মাকে নিয়ে পার্কে চলে গেল, এখানে সব সময় খেলে। মা খেলতে থাকলো মনের আনন্দে তার চিরচেনা ফ্রেন্ডের সাথে। অথচ একবারও খেয়াল করলো না তখন মাত্র ভোর 4টা, চারিদিকে তখনও অন্ধকার, একটা কেউ নেই পার্কে। ঘন্টা খানেক কেটে গেল খেলতে খেলতে। তারপরে ফজরের সময় হয়ে গেল, আজান দিয়ে উঠলো ফজরের। মায়ের কেমন জানি ঘোর কেটে গেল। দেখলো তার ফ্রেন্ড তো ওখানে নাই। কোথায় তার ফ্রেন্ড? তার ফ্রেন্ডের জায়গায় একটা ছেলে খেলছে, তারই বয়সে। ছেলেটার পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট,
আজানের আওয়াজ শোনার সাথে সাথে ছেলেটি দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসলো। হাতে একটা অরেঞ্জ বা কমলা লেবু গুজে দিল, বলল আমার এখন যেতে হবে, আমি পরে আবার আসবো। মা কিছুই বুঝলো না, হাঁ হয়ে দাঁড়িয়ে থাকলো। ছেলেটা মিলিয়ে গেল দৌড়ে হাওয়াতে। আর এলাকার এক নেইবার মাকে দেখলো একা একা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। সে তাকে বকাঝকা দিয়ে বাসায় দিয়ে আসলো। মা সেই অরেঞ্জটা রেখে দিয়েছিল, ওটা দিয়ে নাকি অনেক রোগ বালায়ের চিকিৎসা হতো। এরপর থেকে মা অনেক নামাজি হয়ে গিয়েছিলেন, অনেক নামাজ পড়তেন। আর সেই ছেলেটা নাকি প্রায়ই আসতো মায়ের সাথে দেখা করতে, অনেক লেট নাইটে। মা বলেছিল উনি একটা জিন ছিলেন, মায়ের সাথেই বড় হয়েছে। মাকে অনেক কিছুতে হেল্প করতেন, অনেক সলিউশন দিতেন। জিনটি আসতেন প্রতি থার্সডে লেট নাইটে, দেখা করে দিতেন মায়ের সাথে। সেই রাতে মা সারা রাত নামাজ পড়তেন। অ্যান্ড এভরি থার্সডে নাইটে মায়ের রুমে ঢোকা নিষেধ ছিল। এমনকি মা বিয়ের পরও আসতেন মাঝে মধ্যে। অ্যান্ড মায়ের ইন্তেকালের পরে আমার আব্বু যখন শুয়ে থাকতেন, উনি খেয়াল করতেন মা যে জায়নামাজে নামাজ পড়তেন, সেই জায়নামাজে একটা লোক এসে নামাজ পড়ছেন প্রতি থার্সডে নাইটে। এটা এখনো নাকি হয় মাঝে মধ্যে। যাই হোক, আমি তারপর আমার শাশুড়ি জিজ্ঞেস করলাম আপনার সাথে কি হয়েছে। তখন আমার শাশুড়ি বলল আমার সাথে অনেক কিছুই হয় মাঝে মধ্যে, আমি আসলে ওগুলো এখন ইগনোর করি এবং অভ্যাস মতো হয়ে গেছে। আমি বললাম লাস্ট কবে হয়েছে? বললো যে লাস্ট যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে 2014-এ এই কানাডাতেই উইন্টারের এক রাত, অনেক ঠান্ডা, স্নো পড়ছিল বাইরে। আমার শাশুড়ি হঠাৎ ঘুম ভেঙে যায় অনেক রাতে একটা গরম বাতাসের ঝাপটায়। চোখ খুলেই দেখেন তার বরাবর উপরে সিলিং এর একটু নিচে একটা মিডল এজ লোক ভার্টিক্যালি ভাসমান হয়ে তাকিয়ে আছে তার দিকে। লোকটা বেশ সুঠাম গঠনের, মুখে দাড়ি, সাদা শার্ট আর প্যান্ট পরনে। মা ভয় পেয়ে গেলেন। লোকটা বললেন ভয় পেও না শিরিন, তোমাকে লাস্ট দেখেছিলাম নারায়ণগঞ্জে সেই 10 বছর আগে, আর আমার এই পুরা 10 বছর লেগেছে তোমাকে খুঁজে পেতে। তুমি আমাকে চিনবা না, তোমার মায়ের সাথে যিনি থাকতেন আমি তারই ছেলে, আমি আছি তোমার সাথে, তুমি কোনো চিন্তা করবো না। কথাটা বলেই মনে হলো যেন উড়ে গিয়ে জানলার দিকে চলে গেল এবং গায়েব হয়ে গেল। মা দেখলেন জানালার পর্দাটা কেমন জানি জোরে নড়ে উঠলো। জানালা বন্ধ আর ঘরে কোনো বাতাস নেই। এটা বলেই আমার শাশুড়ি ঘটনাটা শেষ করলেন। আমরা জানি জিনের অনেক ভাগ রয়েছে, আমাদের মতোই উনাদেরও ভালো আর খারাপ জাতি রয়েছে। এটা মেবি তাদেরই ভালো সাইডের একটা। জেনারেশন বাই জেনারেশন তারা এই ফ্যামিলিটিকে, মানে আমার শাশুড়ি ফ্যামিলিকে হেল্প করে আসছেন। কেউ হয়তো বুঝতেও পারে না। আমার শাশুড়ি আজ পর্যন্ত সব রকম বিপদ থেকে বেরিয়ে এসেছেন। উনিও অনেক নামাজ কালাম পড়েন। আমার দেখা অনেক সাকসেসফুল আর স্ট্রং পার্সনের একজন তিনি। এটা কি জিনের কোনো ভূমিকা থাকতে পারে? এটা আপনারাই ডিসাইড করুন। অনেক অনেক থ্যাঙ্কস আমার শাশুড়ির ঘটনাটি শেয়ার করার জন্য। এন্ড রাসেল ভাই, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার এই ঘটনাটা যদি আপনি সিলেক্ট করেন আর শেয়ার করেন। আল্লাহ হাফেজ। Bhoot FM. The night comes alive with Graminphone. Fruity. দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণফোন। আমার মেয়ে অর্পিতার জন্মের পর বার্থ স্পেসিং এর কথা ভাবছিলাম। আমার ডাক্তার যখন মাইক্রোডোজ মাইপিলের কথা বললেন, আমি ভাবলাম ওয়াই নট। এন্ড ইউ নো হোয়াট, ভাবতেও পারিনি মাইপিল আমাকে এত পারফেক্টলি স্যুট করবে। এন্ড আই এম সো গ্ল্যাড আই এম অন মাইপিল। I'm so glad, so glad, so glad. I'm so glad. I'm so glad, so glad. 'Cause I am on my pill. MyPill, a microdose oral contraceptive from SMC. এইটা না ওইটা, স্মার্টফোন কোনটা, ফোন নিয়ে ফুটি ফাটাফাটি ফোনটা। স্মার্টফোন কোনটা, সাথে যদি গিফট পাই বেশি খুশি মনটা। দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং সিম্ফনি লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
কিরে মামা, ইলেকট্রিক গিটার? যেন তেন ইলেকট্রিক গিটার না রে পাগলা, জেমসের সিগনেচার করা। কেমনে সম্ভব? ব্ল্যাক হর্সের পাগলা অফারে সব সম্ভব। ব্ল্যাক হর্সে চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমসের সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমসের সাথে ডিনার। আরো আছে R15 স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইজ। ব্ল্যাক হর্স, সব সম্ভব। দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সব কিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, FNF, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এইটা না ওইটা, স্মার্টফোন কোনটা, ফোন নিয়ে ফুটি ফাটাফাটি ফোনটা। স্মার্টফোন কোনটা, সাথে যদি গিফট পাই বেশি খুশি মনটা। দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং সিম্ফনি লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। Radio Fruity 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় ভিডিও ফুটতে 8.0 FM and the night comes alive with গ্রামীণ ফোন। আমি রাসেল আছি সাথে। আর এখন যে ঘটনাটি এখন শোনাবো আপনাদের অডিও ক্লিপটি, সেটি আব্দুস সাত্তার নাহিদ আমাদের পাঠিয়েছেন। তিনি সাতক্ষীরার একজন মানুষ এবং তিনি ঢাকা আল কোরআন একাডেমির প্রিন্সিপাল। এবং অনেকেই বলেন যে এমন অনেক মসজিদ আছে যেখানে জিনরা গিয়ে ইবাদত করেন এবং সবার অলক্ষ্যে তারা আসেন সৃষ্টিকর্তার ইবাদতে মগ্ন হতে, উপাসনায় মগ্ন হতে। কিন্তু হঠাৎ যদি আপনার বা তার কোনো মানুষের তাদের সাথে দেখা হয়ে যায়, তখন কি ঘটে? এমন কোনো অভিজ্ঞতা কি আপনার সাথে হয়েছে? যদি হয় তাহলে অবশ্যই আমাকে পাঠাবেন bhootfm@radiofruity.fm এই অ্যাড্রেসে। আপনার নাম, ঠিকানা এবং অ্যাড্রেস সহ পাঠিয়ে দেবেন এবং সম্ভব হলে ভাই প্লিজ আমাদের স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করবেন। আমাদের এই রকম একটা চমৎকার ঘটনা পাঠিয়েছেন জনাব আব্দুস সাত্তার নাহিদ, এবং ধন্যবাদ জনাব আব্দুস সাত্তার আমাদের আহ্বানে সাড়া দেবার জন্য। চলুন শুনে আসি আব্দুস সাত্তার সাহেবের ঘটনাটি। I am Abdus Sattar Nahid from Satkira. I am a principal of Dhaka Al Quran Academy. Assalamu alaikum রাসেল ভাই, আমি শ্রোতাদের উদ্দেশ্যে নিজের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা আমার কাছে আছে। তার মধ্যে সবচেয়ে বেস্ট রক্ত হিম করা যে ঘটনা, সেইটা শ্রোতাদের উদ্দেশ্যে নিয়ে আসছি। তো এখন আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। In 1983 when I was a student of class 6, then আমি একদিন রাত্রে, সামনে বার্ষিক পরীক্ষা, আমি পড়াশোনা করছিলাম রাত্রে, ঈশার নামাজ জামাতে পড়ি নাই। তো 12টা বা কোন পর্যন্ত পড়েছি এটা হাতে ঘড়ি নাই। পাশে আমার ভাই মসজিদের ইমাম, তার সাথেই থাকি। তো এখন আমি 12টা বা 1টা এরকম বাসে মনে হয়, কিন্তু নামাজ না পড়ে আমি রাত্রে ঘুমাবো না। তাই আমি না পড়া শেষ করে হারিকেন নিয়ে, তখন কারেন্ট ছিল না এলাকায়, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি। তো মসজিদে ঢোকার পরে, এর আগে শুনেছি মসজিদটা ভিন্ন জাতি, দ্যাট মিনস জিনেরা এসে নামাজ পড়ে। তা আমার খেয়াল ছিল না যে তখন 12টার পরে আমার মসজিদে হারিকেন নিয়ে ঢোকা ঠিক হচ্ছে না, এটা বুঝি নাই। তাই আমি হারিকেন নিয়ে ঢোকার পরেই আমার পাশ দিয়ে, যে দরজা দিয়ে মসজিদে ঢুকলাম, ওই পাশ দিয়ে যেন কারা কারা অনেক 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 কিছু চলে যাচ্ছে, মানে খুব আওয়াজ হলো। তখন ওই ভয়ের অবস্থা দেখে আমার রোম শিউরে উঠলো। তা আমি বেশি দূরে গেলাম না, মসজিদের ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই দরজায় ঢুকেই প্রথম কাতারে আমি দাঁড়িয়ে গেলাম। আর যেহেতু কিছু একটা অবজার্ভ করেছি, আমার রক্ত হিম হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভয়, একটা সাহস আমার আছে যে আমি কিন্তু হারিকেন নিয়ে আসছি, হারিকেন ওরা আছাড় মেরে মেরে ফেলে দেবে না, আর আলো থাকলে আমি ক্ষতিগ্রস্ত হব না, এই বিশ্বাসটুকুর। কিন্তু আমি অবজার্ভ করছি আমার নামাজ চলতেছে আর ওরা পিছন দিক থেকে আমাকে ইট খোলা মারতেছে। মসজিদ ভরে যাচ্ছে ইট খোলায়, দেখতে পাচ্ছি নামাজের চোখ বেশি দূরে দিচ্ছি না, যতটুকু দেখতে পাচ্ছি তাও ইট খোলা
আদা ইট বড় ইট সব মারতেছে পিছন দিক থেকে। মানে ওরা রেগে গেছে কারণ আমি কেন আলো নিয়ে ঢুকলাম, এই জন্য আমার উপর রেগে গেছে। তাই ওরা মসজিদকে একেবারে এমন ঝঞ্ঝাট করে দিয়েছে, কিন্তু এতটা ইট মারতেছে কিন্তু আমার গায়ে কিন্তু একটাও লাগতেছে না, আমাকে ভয় দেখাচ্ছে। রাসেল ভাই সত্যি কথা বলতে কি, আপনি যদি এই পটে থাকতেন, এই স্পটে, তো অন্য কেউ হলে হাটফিট করে পড়ে যেত ওখানে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আই হ্যাভ এ ডিপ ফেথ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি আমাকে সেভ করবেন, যে আমার সাথে আলো আছে। আলো যতক্ষণ আছে ততক্ষণ আমাকে ওরা ক্ষতি করতে পারবে না। তেমন অবস্থায় আমার নামাজ চলতেছে, 17 রাকাত নামাজ পড়বো, কিন্তু একটু চোখ উঁচু করতে পারি নাই। ওরা আর পিছনে দাঁড়িয়ে গলা খাগাত দিচ্ছে, অনেক কিছু করতেছে। তাই আমি প্রথম ভাবছিলাম কোনো বন্ধু বা শত্রু কেউ এসে আমাকে ডিস্টার্ব করছে কিনা, পরে বুঝলাম না, অন্য কেউ এসে আমাকে ডিস্টার্ব করছে না, ওই জিন জাতি তারা আমাকে ডিস্টার্ব করতেছে। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে পিছনে ফিরছি, কিন্তু দূরে চাইতে পারলাম না। আমার মনে হচ্ছে ওরা আমার সামনে দাঁড়াই আছে ঘিরে, ওদের সামনে দিয়ে আমি বাইর হচ্ছি, এটা অবজার্ভ করছি, কিন্তু চোখ তুলে তাকানোর সাহস নেই। আমার শরীর একেবারে ঘেমে তিরগাম হয়ে গেল, আমার রক্ত ঠান্ডা হয়ে গেল, আমি যেন পড়ে যাই ভাব। আল্লাহর নামও করছি, নামাজের মধ্যে আল্লাহর নাম করা যায় না, যা যা পড়া সেগুলো পড়ছি, তো আয়াতাল করছি, সব পড়ে বাইর হচ্ছি। তখন আমি ভাবছি মনে আমার থাপ্পড় মারবে, যাই হোক হারিকেনটা আমার চোখের সামনে রাখছি যাতে আমাকে থাপ্পড়টা না মারতে পারে। এই অবস্থায় হারিকেন সামনে নিয়ে বাইর হচ্ছে, চোখ পুরো নিচের দিকে, ওদের সামনে কারা দাঁড়াইছে দেখার সাহস আমার ছিল না। ওইভাবে এসে পাশে মসজিদের পাশে ইমামের রুম, ওই রুমে আমার ভাই আর আমি থাকি। তো এসে দেখি ভাইয়ের খাট চৌকি যেখানে ভাই থাকে, ওই ইমাম মসজিদের, ওনার খাটটা একেবারে ছাদের সাথে মিলানো, উঠাই দিছে ওরা রাগে। তখন আমারে উনি ঘুম ভেঙে গেল, নাড়াচাড়া হয়েছে, তখন সেই দেখে আমি হারিকেন নিয়ে আসতেছে। তা আমার জিজ্ঞাসা করতে কোথায় গেছিলেন, আমি নামাজ পড়তে গেছিলাম মসজিদে। তা উনি ঘড়ি দেখে দেখলেন 12:30 বাজে, দ্যাট মিনস আমার 20-25 মিনিট লাগছে নামাজ পড়তে। তখন আসলে সেটা 12টা পরে হয়ে গেছে, কারণ ওরা 12টা পরে মসজিদে ঢুকছে, ওই জিনগুলা ওরা নামাজ পড়তে আসছে, ওদের ডিস্টার্ব হয়েছে, হারিকেন নিয়ে ঢুকছি এবং ওরা বাইর হতে পারেনি, একটা দরজা খোলা। তো ওই দরজা দিয়ে সব বাইর হয়েছে আর আমার উপরে খেপছে, ভাইয়ের উপরে খেপছে, এসে ভাইরে উঁচু করতে উঠছে, আছাড় মারবে। তখন ভাই ওই খাটে চৌকিতে বসেই শো অবস্থায় হাত জোড় করে, দেখতে পাচ্ছে না পিছনে দরজা দিয়ে বিরাট বিরাট জোরে আঘাত করছে, ভেঙে ফেলবে একবার। ওই ইমামের রুমের যে দরজাটা, পিছনের দরজা দিয়ে এসে বড় কাঠ গাছ ধরে এরকম গুতা মারতেছে, দরজা ভেঙে যায়। আর দেখ ভাইয়ের উপরে তুলছে, ভাই বলতেছে, হাত জোড় করে বলতেছে, তোমরা আমার ছোট ভাইকে মাফ করে দাও, ও বুঝতে পারি নাই, করো জোরে ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। এটা বলে ভাইয়ের চৌকিটা আস্তে আস্তে নামাই দিল তারা। তাই তো রাসেল ভাই, যখন রাত্রে এসে শুইলাম, শোয়ার পরে সকালে উঠে গোসল করে স্কুলে যাচ্ছি, পথের আমার পিছে যত ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে সবাই দেখতেছে পিছনে, আমার পিছনে 1 কাবলা চুল কাটা। ওরা আমাকে পিছন দিক থেকে এই ক্ষতিটা করেছে, গোল করে 1 কাবলা চুল। আমি তো কোথাও নাপিতের কাছে যাইনি, কেউ দুষ্টুমি করেনি, তাহলে আমার পিছন থেকে চুলটা কাটলো কে? এই চুলটা কেটে নিয়ে গেছে তারা ওই রাত্রে। তাতে আমার জীবনের অনেক ক্ষতি হয়েছে। তারা সত্যি কথা বলতে কি রাসেল ভাই, এরকম এই ছোট বয়সে এত বড় রোমাঞ্চ ঘটনাকে ফেস করা খুব টাফ। এরপরও আমার জীবনে আরো রক্ত হিম করা আরো ঘটনা আছে, সেটা পরবর্তীতে সুযোগ হলে শ্রোতাদের উদ্দেশ্যে আসবো ইনশাল্লাহ। আপনি ভালো থাকেন, শ্রোতারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. আমাদের একজন লিসেনার একটা ঘটনা পাঠিয়েছেন লন্ডন থেকে। তার আগে বলি, আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88.2 FM, চলছে ভূত FM। এবং আপনাদের সবাইকে আরও জানিয়ে রাখি যে আপনারা SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। এই যে দেখেন না, আজকে আপনাদের অডিও ক্লিপ দিয়ে একটা স্পেশাল এপিসোড হচ্ছে। ইস, আগে আরো অনেক ভালো ভালো অডিও ক্লিপ ছিল, কিন্তু বাট সেগুলো রিপিট করা হয়ে যেত, সবগুলো রিপিট করা যাবে না। সো অনেক ভালো, আপনারা না যা
অডিও ক্লিপগুলো যে মাঝে মাঝে জোস হয় মানে চিন্তা করা যায় না। যাই হোক, আমাদের আরো একজন লিসেনার একটা ঘটনা পাঠিয়েছেন লন্ডন থেকে। ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে। সবাই গিয়েছিলেন ট্রিপে মজা করতে তারা, কিন্তু ফিরে আসতে হলো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে। আমরা সেই ঘটনা শুনে আসবো এবং এই ঘটনাটি আমরা বার্থডে স্পেশাল এপিসোডে প্রচার করেছিলাম, যেটি আপনারা অনেকেই মিস করেছেন। তো চলুন শুনে আসি ঘটনাটি। লাস্ট মান্থের শেষের দিকে আমরা লন্ডন থেকে প্রায় 9 জন ফ্রেন্ড স্কটল্যান্ডে বেড়াতে যাই হলিডের জন্য, 3 days হলিডে। তো আমাদের স্কটল্যান্ডের এই জায়গাটা ছিল সাউথ অফ স্কটল্যান্ড, যেটা স্কটিশ বর্ডার বলে এখানে, আর এইটা জাস্ট ইংল্যান্ডের নর্থে একটা বর্ডারিং এরিয়াতে একটা জায়গায়। তো আমরা যেটা করি, যখন আমরা বড় কোনো গ্রুপে এরকম 8-9 জন বা 10 জন কোনো ট্রিপে যাই, তখন আমরা আমাদের অ্যাকোমোডেশনটা একটু কটেজ টাইপের অ্যাকোমোডেশন রেন্ট করি, আর ট্রাই করি যে এই কটেজটা একটু যাতে একটু আইসোলেটেড এরিয়াতে হয়, যে তাহলে একটু রিল্যাক্সও করা যায় আর কি, বেশি ক্রাউড না। দেন আপনারা কটেজে যেটা সুবিধা থাকে যে ইউ ক্যান হ্যাং আউট টুগেদার অ্যান্ড মানে গল্প টল্প আড্ডা দেওয়ার জন্য খুব ভালো লোকেশন। এবার তো আমাদের এই কটেজটা, এবারের যে কটেজটা ছিল, এটা বেশ একটা আইসোলেটেড ভিলেজ ছিল। তো কেমন আইসোলেটেড দেখেন, যে আমরা যেদিন অ্যারাইভ করি, আমাদের যে ওই কটেজের মালিক, সে যখন আমাদেরকে রিসিভ করে যখন ইনস্ট্রাকশন দিচ্ছিল, তখন বলে যে তোমরা যখন কটেজ থেকে বাইরে যাবা, ইভেন যদি এটা সারাদিনের জন্য হয়, তোমাদের দরজা লক করার দরকার নেই, তোমরা জাস্ট দরজা টান দিয়ে চলে যাও, আবার এসে জাস্ট দরজা খুলে নিও। তো আমরা বললাম যে আসলে এটা পসিবল কিনা। তো বললো হ্যাঁ, এখানে আসলে আর কেউ আসে না, you are the only people in this area, so which was true. আমরা যখন চেক করলাম যে ওই ভিলেজে আশেপাশে স্ক্যাটার্ড কয়েকটা এরকম কটেজ বা ফার্ম আছে, এছাড়া আসলে তেমন কিছু নাই। ইভেন মোবাইল ফোনের নেটওয়ার্ক নাই। নিয়ারেস্ট মোবাইল ফোন নেটওয়ার্ক হচ্ছে 10 মাইল দূরে একটা ছোট টাউন সেন্টার আছে, যেখানে আপনি পেট্রোল স্টেশন বা গ্রোসারি এইসবের জন্য একটা স্মল টাউন আছে, চার্চ আছে। তো ওইখানে হচ্ছে নিয়ারেস্ট আপনার মোবাইল ফোন নেটওয়ার্ক পাওয়া যায়। তো এরকম একটা জায়গায়। তো যাই হোক, আমাদের হলিডের সেকেন্ড দিনে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাই। ঘুরে আমাদের যে লাস্ট লোকেশন থাকে, ওইটা একটা লেক এরিয়াতে ছিল। তো ওইখান থেকে আমরা যখন আমাদের বাসার অ্যাড্রেসটা নেভিগেশনে দিই, এখানে দেখায় দ্য ডিস্টেন্স হচ্ছে প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ, 2.5 hours ড্রাইভ। তো আমরা স্টার্ট করি, এবং এই 2.5 hours ড্রাইভের মধ্যে আপনার 30-40 মিনিটস পরে গ্লাসগো একটা বড় সিটি পড়বে, এবং গ্লাসগোর পরে আসলে কোনো বিটুইন গ্লাসগো আর আমাদের কটেজ কোনো বড় কোনো সিটি আর নাই, কিছু ছোট টাউন প্লাস হয়তো ভিলেজ আছে। এছাড়া ইটস মানে অলমোস্ট মানে খুব আইসোলেটেড এরিয়া। তো যাই হোক, আমরা স্টার্ট করলাম। তো আমরা 2 গাড়িতে আমরা ছিলাম। তো গ্লাসগোতে আসার পর আমাদের অন্য ফ্রেন্ড যারা আরেকটা গাড়িতে ছিল, তারা একটা দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য থামে। তো আর আমরা ক্যারি ফরওয়ার্ড করি যে কটেজের দিকে ব্যাক করার জন্য। তো আমাদের 2 গাড়ির মধ্যে অ্যারাউন্ড 35-40 মিনিটস একটা গ্যাপ ক্রিয়েট হয়। তো যখন আমরা গ্লাসগো লিভ করার পরে যে রোডটা, এটা
এক্সট্রিমলি বিউটিফুল আপনার ড্রাইভ। কখনো আপনি বনের ভিতর দিয়ে ড্রাইভ করতেছেন, আবার কখনো হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে বা লেকের পাশ দিয়ে, ফ্যান্টাস্টিক রুট। তো আমরা এনজয় করতেছিলাম ড্রাইভ। তো এর মধ্যে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসলো। দেন আমরা যখন মোটামুটি, আমি তখন নেভিগেশনে দেখতেছি যে আমাদের খুব বেশি আর বাকি নাই, হয়তো আর 30-40 মিনিটসের মতো বাকি আছে। তো তখন একটা ন্যারো ভিলেজের মাঝখান থেকে একটা ন্যারো রোড দিয়ে আমরা যাচ্ছি, যেখানে বোথ সাইড গাড়ি আসে, কিন্তু লেন একটা করে, টু লেনের একটা রাস্তা। তো আমার পিছন থেকে একটা গাড়ি তার হেডলাইট খুব হাই বিমে দিয়ে খুব মানে টেইল গেটিং এর মতো আমার গাড়ির জাস্ট ইমিডিয়েট পিছনে এসে সে খুব পুশ করতে থাকে। তো মানে গাড়িতে টাচ করতেছে না, কিন্তু ভেরি ক্লোজ ড্রাইভ করতেছে। তো ওর হেডলাইটের যেহেতু হাই বিম ছিল, এটার কারণে আমার সামনের ভিশনটা খুব ডিসরাপ্টেড থাকে। তো হোয়াট আই ডিড, আমি কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখি যে ওই ভিলেজের ভিতরে একটা বাস স্টপ আছে বাম সাইডে। তো আমি কুইকলি বাস স্টপের মধ্যে আমার গাড়ি ইন করে দিই যাতে ও সামনে যেতে পারে। তো যখন সামনে যায় তখন দেখি যে গাড়িটা একটা বাংলাদেশে যেটাকে স্টেশন ওয়াগন বলে, এই টাইপের একটা লাল রঙের স্টেশন ওয়াগন, সে আমাকে ক্রস করলো। তো এটাতে আমরা একটু হাসাহাসি করি, কারণ আমি যে গাড়িটা ড্রাইভ করতেছি এটা হচ্ছে একটু বড় সাইজের গাড়ি, আপনার এসইউভি বা জিপ যেটা বলে নাকি, এই টাইপের একটা গাড়ি। তো আমরা হাসাহাসি করি যে ছোট গাড়ি পিছন থেকে ই করছে আর কি। তো এনিওয়ে সে আমাদেরকে ক্রস করে রাইট টার্ন নিয়ে আপনার আপহিল একটা পাহাড়ের মধ্যে একটা রাস্তা থাকে, ওই দিকে এসে চলে যায়। তো এর মধ্যে আমরা যখন 1-2 মিনিট ড্রাইভ করার পরেই দেখি যে ওই টাউনটা, যেটা আমাদের কটেজ থেকে অ্যারাউন্ড 10 মাইলস অথবা 11 মাইলস ডিস্টেন্স হবে, এইটুক দূরে। তো আমরা বুঝলাম যে তাহলে আমরা মোটামুটি চলে আসছি। তো যখন আমরা এই টাউনটা ক্রস করলাম, ক্রস করার পরে এটা মোটামুটি আপনার খুব একটা হিলি এরিয়া আর কি, আপনি পাহাড়ের মধ্যে দিয়ে ড্রাইভ করতেছেন। তো আমরা যখন পাহাড়ে যাচ্ছি তখন মানে একদম পিচ ডার্ক, মানে আপনার যেদিকেই তাকাবেন অন্ধকার, পিচ ডার্ক। তো আমরা যখন গাড়িটা আস্তে 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 আপনার পাহাড়ের উপরের দিকে যখন উঠলো, তো আমি তখন সামনে দেখতেছি আমার হেডলাইটে যে একটা মানুষ হেঁটে আছে। তো অ্যাপ্রক্সিমেটলি কতটুকু দূর হবে, অ্যাপ্রক্সিমেটলি 60-70 ফিট ডিস্টেন্স আর একটু দূরে। তো ভীষণ অত ক্লিয়ার না, একটা মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে। তো লোকেশন ওয়াইজ উইচ ইজ ভেরি উইয়ার্ড, কারণ এটা আপনার একটা পাহাড়ের উপরে, আশেপাশে কোনো বাড়ি নেই, একটা মানুষ রাস্তার ঠিক মাঝামাঝি জায়গাতে হেঁটে যেতেছে, আর খুব খুব আনইউজুয়াল। তো আমি এটা দেখে আমি পিছনে যাতে সে আমাকে সাইড দেয়, কারণে আমি আমার হেডলাইটটা একটু হাই বিম লো বিম আপনার লাইটের সিগন্যাল দিয়ে থাকি। তো আমি যখন সিগন্যাল দিয়ে হাই বিম করি, তো তখন দেখি মানুষ যে হাঁটতেছে তার বডির উপরের সাইডের কিছু নাই, জাস্ট বিলো ওয়েস্ট হাইট তার বডিটা। তো এটা দেখে আমি কিছুটা শকড হয়ে যাই। তো আমি সাথে সাথে আমার হেডলাইটটা লো বিম করে দেই, যাতে গাড়ির অন্য কেউ এইটা থেকে একটু শক না হয়। তো আমি আস্তে আস্তে অ্যাপ্রোচ করতে থাকি, আর যখন একদম কাছাকাছি আসি তখন আমি আবার একটু লাইটই করি, হাই বিম করি। তো তখন অল অন এ সাডেন এই আপনার এই যে আমি যে মানুষের শেপটা দেখতেছিলাম, এটা একটা গরুর শেপ নিয়ে নেয়। গরুর শেপ নেয়, সে এমন ভাবে ই করলো যে গাড়ির দিকে সে তাকায়, তারপর আস্তে করে রাস্তার সাইডে চলে যায়। তো এটা দেখে আমি আর কিছু বললাম না আমার গাড়িতে যারা ছিল। তো আমি আরেকটু সামনে আগে গেলাম, ড্রাইভ করলাম। তো আরো
কিছুক্ষণ আগানোর ড্রাইভ করার পরে আপনার হয়তো অ্যানাদার ফিউ মিনিটস, হয়তো 3-4 মিনিটস ড্রাইভ করতেছি এগেইন এই পাহাড়ের মধ্যে। আর পাহাড়ের এই রাস্তাগুলো কিন্তু 2 লেনের না, 1 লেনের রাস্তা। সো ইটস ডিফিকাল্ট টু ওভারটেক যদি রাস্তায় কিছু থাকে। তো যাওয়ার পরে এইবার দেখি রাস্তার মাঝখানে ভেড়া, 2টা ভেড়া বসা। তো ওইটা আমি খুব একটা সারপ্রাইজ হইনি, কারণ এই স্কটিশ হাইল্যান্ডে আপনার পাহাড় ভর্তি মানে ভেড়াটা ভেরি কমন এবং এই রাস্তা ছাড়াও আশেপাশে অনেক ভেড়া ছিল তখন। তো আমি ওই ভেড়া দেখে আমি কাছে যখন গাড়ি গেল, তো আমি ওই প্রথমে হেডলাইট দিয়ে ওকে করতেছি, তো ভেড়া দেখি সরে না, তো সে গাড়ির দিকে তাকায় আছে। তো কিছুক্ষণ লাইটিং করার পরে এরপরে আমি হর্ন হং করলাম। হর্ন হং করার পরেও মুভ করতেছে না। তো সেকেন্ড টাইম হং করার পরে সে উঠে আস্তে করে দেখি সাইডে গেল রাস্তা। তো যাই হোক, আমি আরো সামনে গেলাম। তো এখন এই মুহূর্তে আমার গাড়ি ডাউন হিল, মানে এখন পাহাড়ের থেকে নিচের দিকে নামতেছে। তো নামতে রাস্তাটা স্ট্রেইট যাচ্ছিল, হঠাৎ করে দেখি নেভিগেশনে আমাকে বলতেছে টার্ন লেফট। তো যেখানে টার্ন লেফট নিতে বললো, এটা আসলে একটা ডার্ট রোড, মানে এটা একটা অফ রোড, এটা কোনো রেজিস্টার্ড রোড না, আপনার পাথর টাথর বা কাঠের গুঁড়ি এই টাইপের একটা রাস্তা। এবং এইটা পুরা মানে রাস্তাটা গহীন বনের ভিতর দিয়ে। তো আমি লেফটে টার্ন করলাম। তো লেফটে টার্ন করার সাথে আমার পিছনে যে আমার ফ্রেন্ড ছিল, সে বললো যে ভাই আপনার নেভিগেশন এইদিকে নিল কেন? তো আমি বললাম যে ভাই আই ডোন্ট নো, হইতে পারে যে হয়তো এদিক দিয়ে কোনো শর্টকাট রুট আছে, এই কারণে সে আমাকে এইদিকে অ্যাডভাইস করতেছে। তো আমি গেলাম ওই রুটে। তো লাইক আই সেড, এটা আসলে কোনো ডেজিগনেটেড রাস্তা বা না। আর রাস্তাগুলো অনেকটা আপনার ওই হরর ফিল্মে যে রং টার্ন টাইপের যে রাস্তাগুলো থাকে, মানে বাজে টাইপের রাস্তা। যায় তো আমরা আরো কিছুক্ষণ প্রায় এগেইন 3-4 মিনিট হয়তো ওই ডার্ট রোডে ড্রাইভ করলাম। তো এটা আরো ডাউন হিল যাচ্ছে, মানে পাহাড় থেকে আমাকে আরো নিচের দিকে নামায় নিয়ে যাইতেছে এই ডার্ট রোডে। তো কিছুক্ষণ যাওয়ার পরে 3-4 মিনিট যাওয়ার পরে ডেড এন্ড রাস্তা, আর কিছু নেই, রাস্তা শেষ এখানে। সে ডেড এন্ড, এবং রাস্তাটা যেখানে শেষ হয়েছে এখানে আপনার গাছের গুঁড়ি রাখা, গাছের গুঁড়ি রেখে রাস্তাটা ব্লক টাইপের করা। কিন্তু এইগুলার ফাঁক দিয়ে আপনি ওই সাইডে কি আছে এটা দেখতে পাবেন। তো আমি এটা দেখার জন্য আমার গাড়ির হেডলাইটটা আবার একটু হাই বিম করলাম। তো হাই বিম করার পরে দেখি যে জাস্ট ওই গাছের গুঁড়ির ওই সাইডে আমরা যে ওই 2 ভেড়াই করছিলাম, আই ডোন্ট নো ওয়েদার ইটস এক্স্যাক্টলি দ্য সেম শিপ অর নট, কিন্তু ল্যাম অর নট, কিন্তু মানে ওই 2টা সেম শেপের সেম সাইজের 2টা ভেড়া ওইখানে, এবং এক্স্যাক্টলি স্ট্রেট গাড়ির দিকে তাকিয়ে আছে। তো আই গট এ লিটল শকড যে কি হইতেছে এটা। তো তখন আমার পিছনে যারা ছিল ওরাও বললো যে জাস্ট কুইকলি টার্ন অ্যারাউন্ড অ্যান্ড লেটস গো ব্যাকওয়ার্ড। তো আমি গাড়ি ঘোরানোর করলাম, গাড়ি ঘুরাইলাম। ঘুরাই এখন যখন আপহিলে যাব, দেখি আমার গাড়ির চাকা আর গ্রিপ করতেছে না মাটিতে, উইচ ইজ আনইউজুয়াল, কারণ এটার মেকটা হচ্ছে একটু আপনার জিপ টাইপের, অফ রোড ড্রাইভিং এর জন্য ভালো, প্লাস মোটামুটি নতুন গাড়ি। তো সে রাস্তার গ্রিপ করতে পারতেছে না, সে স্কিড করলো কিছুক্ষণ, তারপরে 2 বার আমার ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেল। তো সেকেন্ড টাইম যখন বন্ধ হইলো, তো তখন মানে একটু আমি
ওয়ারিড হইলাম যে কি হইতেছে, হোয়াটস গোয়িং অন। তো তখন আবার আবার পাশে বসা ছিল আমার ওয়াইফ, ও বলতেছে আমি কি নেমে দেখবো কি হয়েছে। তখন আমি কিছু বলার আগেই আমার পিছনে যারা ছিল আমার ফ্রেন্ড, ওরা বললো না ভাবি কোনো দরকার নেই, গাড়ির ভিতরে থাকেন। তো এর মধ্যে আর তখন ওই যে ইঞ্জিন স্টার্ট করার জন্য আবার হেডলাইট বন্ধ করে ইঞ্জিনটাই করতেছি। তো হেডলাইট বন্ধ করলে আপনার মানে আমার পাশে যে মানুষ, আমার ওয়াইফ বা আমার পিছনে, এদেরকেও দেখাচ্ছে না, এই টাইপের অন্ধকার। তাহলে আমরা স্টার্ট করলাম, স্লোলি পুল আপ করলাম এবং এইবার সাকসেসফুল হলো। তো আস্তে আস্তে আমি এই ডার্ক রোড থেকে আবার ওই যে পাহাড়ের যে রাস্তাটা এটাতে আসলাম। এটাতে এসে এবার আমি আবার মানে যে ডাইরেকশনে যাওয়া উচিত ছিল স্ট্রেট, আমি আবার ওই ডাইরেকশনে ব্যাক করলাম। তো ব্যাক করে যখন এই পাহাড় থেকে গাড়িটা নামলো, একটা মোটামুটি লেভেল গ্রাউন্ডে আসলো। আসার পরে তখন দেখি যে ওই লেফট সাইডে আরেকটা রাস্তা থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট টাইপের, মানে সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে হাফ গাড়িটার সামনের একটা চাকা আপনার ওই রাস্তার থেকে বাইরে পাহাড়ের মধ্যে এরকম বের হয়ে আছে, আর গাড়ির পিছনটা হচ্ছে রাস্তাটার উপরে। এবং সারপ্রাইজিংলি এটা হচ্ছে সেই লাল গাড়িটা যেটা আমাকে ওভারটেক করছিল। তো যাই হোক, আমরা তখন আবার বললাম যে মানে রাশ ড্রাইভিং এর আসলে কোনো পয়েন্ট নাই, ইউল এন্ড আপ ইন সামথিং লাইক দিস। কিন্তু আরো সিরিয়াস হইতে পারতো, হি কুড হ্যাভ জাস্ট ফল অফ দ্য ক্লিফ, আর মানে পাহাড়ের উপর থেকে পড়ে আরো ডেঞ্জারাস কিছু হইতে পারতো। এনিওয়ে, তো আর উইদিন নেক্সট ফিউ মিনিটস, 4-5 মিনিটসের মধ্যে আমরা আমাদের কটেজে চলে আসলাম। তো স্টোরিটা, ইনসিডেন্টটা এইখানেই শেষ না। মজার ব্যাপার হচ্ছে আরো 25-30 মিনিট পরে আমাদের যে আরেকটা গাড়ি ছিল, আমার ফ্রেন্ডরা, তারা ব্যাক করলো। ব্যাক করে আমার ওই গাড়ির আমার এক ফ্রেন্ড বলতেছে যে উই হ্যাড এ এক্সপিরিয়েন্স অন দ্য ওয়ে টু দ্য কটেজ ফ্রম গ্লাসগো। আমার কি হয়েছে? তো বললো যে এই টাউনটার আগে একটা ওই গাড়িটা আমার ফ্রেন্ডের ওয়াইফ ড্রাইভ করতেছিল। তো বললো যে একটা গাড়ি খুব হাই বিম লাইট দিয়ে সে খুব ওর পিছনে ড্রাইভ করতেছিল। তো তখন সে ওই রাস্তার একদম সাইডে যে কোনোভাবে মানে ওই গাড়িটাকে যাওয়ার গিভঅ্যাওয়ে দেয়। তো গিভঅ্যাওয়ে দেওয়ার পরে ওই গাড়িটা ওদেরকে ক্রস করে, একটা লাল রঙের স্টেশন ওয়াগন টাইপের গাড়ি ক্রস করে। তো ক্রস করার পরে ওরা যাই হোক ওরা কটেজের দিকে ড্রাইভ করতে থাকে। এন্ড ইভেন্চুয়ালি ওরা যখন কটেজের কাছে ওই পাহাড় দিয়ে ড্রাইভ করতেছিল, ওরা ওই আমি যে মানুষের ভিশন দেখছি, ওই মানুষের স্ট্রাকচার ওরা দেখে নাই, কিন্তু ওদের পুরো রাস্তাটা মানে অনেকগুলা ভেড়া ব্লক করে দিছিল। তো ওরা ওইখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। পরে স্লোলি বেশ কিছুক্ষণ ভেড়াগুলাকে মানে গাড়িতে অলমোস্ট পুশ করার পরে তখন তারা ওকে কিছু দূর করছে আর কি, স্লো মুভ করতে হয়েছে। এরপরে তারা যখন কটেজের কাছাকাছি আসছে, এসে দেখে যে ওই যে গাড়িটা ওদেরকে ওভারটেক করছে সেটা এই একটা অ্যাক্সিডেন্ট করছে এবং ওই হ্যাং করেছে টায়ারটা মানে পাহাড়ের ক্লিফ থেকে বাইরে, আর গাড়িটা ওইখানে করা। তো তখন ওই আমার ফ্রেন্ড ওর ওয়াইফকে বলছিল যে গাড়ি থামাইতে, জাস্ট ও চেক করতে এসেছিল যে whether any help is needed in that car. তো ওরা আসলে এত স্কেয়ার্ড ছিল ওই গাড়িতেও। তো অন্য যে ফ্রেন্ড ছিল তারা বলছে না, থামার দরকার নেই, রেস্কিউ আসবে, এসে ওকে রেস্কিউ করবে, তো ওরা তখন এই কটেজে চলে আসে। তো এইখানে যে আমি শুরুতে বলতেছিলাম এটা একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স। উইয়ার্ড বলতেছে এই কারণে যে সেম গাড়ি যেটা আমাকে প্রায় আধা ঘন্টা আগে ওভারটেক করে অ্যাক্সিডেন্ট করছে, দ্য সেম গাড়ি আমার ওই আধা ঘন্টা পরে আমার ওই ফ্রেন্ডদের গাড়িও ওভারটেক করে
অ্যাক্সিডেন্ট করছে। আর কিছু তো আপনার আনইউজুয়াল ইনসিডেন্ট ছিলই এই ড্রাইভের মধ্যে। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স। ইন ফিউচারে ইনশাল্লাহ আমি আরো কিছু এক্সপিরিয়েন্স যেগুলো আমি শেয়ার করতে চেয়েছিলাম, তো ওইগুলো হয়তো করবো। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং। বাই। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছির সাথে একটু আগে বলছিলাম যে আমাদের রেগুলার লিসনার যারা আছেন তারা আজকে অনেকেই অনেক বাহবা দিচ্ছেন আমাদেরকে। সুমন আমাকে লিখেছেন যে অনেক ভালো লাগছে আজকের এই এপিসোডটি তার কাছে, এবং ডিফারেন্ট একটা স্টেপ নেওয়ার জন্য অনেক থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে। মারুফ আমাদের এসএমএস করেছেন, তার কাছেও আজকের এই এপিসোডটি ভালো লাগছে। আমাদেরকে এহসান এসএমএস করেছেন এবং তিনিও বলছেন যে তার কাছে এই এপিসোডটি ভালো লাগছে। রুমান আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তার কাছে আজকে ভালো লাগছে। ভালো সংখ্যা অনেক বেশি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুনছেন আমাদেরকে। এনাম ভাইয়ের একটা ঘটনা শুনে আসবো আমরা আবারও, এবং তিনি এবারে তার যে ঘটনাটি সেটা 70 বছরের পুরনো একটা বিল্ডিংকে নিয়ে, যে বিল্ডিংয়ে অনেকগুলো থিয়েটার এবং তেমনি একটা আন্ডারগ্রাউন্ড থিয়েটারের একটি ঘটনা আমরা শুনে আসবো এখন এনাম ভাইয়ের কাছ থেকে। চলুন শুনে আসি ঘটনাটি। এবং এটা মানে দেশের বাইরে থেকে যারা অডিও ক্লিপ পাঠাচ্ছেন তাদের নিয়ে, এবং বাংলাদেশেও অনেকে আছেন, বাট একটা ডিফারেন্ট এপিসোড হচ্ছে। ভালো লাগার জায়গাটা এখানেই, এবং আমরা আশা করছি যে আপনাদের কাছ থেকে অনেক ভালো ভালো ফিডব্যাক পাবো। আশা করছি এটা, বাট ভয় পাচ্ছি তার চাইতে অনেক বেশি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এনাম বলছি কানাডা থেকে। আশা করি ভালোই আছেন এবং আমি জানি আপনি ভালোর দলে। সো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা আসলে এটা আমার নয়, এটা আমার কলিগের সাথে হয়েছিল। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। আমি যখন কানাডাতে প্রথম আসি, তারপরে এটা আমার ফার্স্ট কোম্পানি ছিল যেখানে আমি জয়েন করি। এটা একটা খুব বড় থিয়েটার কোম্পানি ছিল, ইটস মোর লাইক আর্ট সেন্টার। সঙ্গত কারণে আমি নামটি শেয়ার করছি না। আমার ছিল তখন নাইট শিফট। আমি তখন ওখানে অডিও ভিজুয়াল আর ইভেন্ট সেট আপে কাজ করতাম রাত্রেবেলা। সো লাইক নেক্সট ডেতে যেসব শো থাকতো, লাইক থিয়েটারে যেরকম থাকে, ওগুলার সেট আপ আমরা করতাম রাত্রেবেলা, লাইক হোল নাইট। তো যেটা হয়েছিল, আমি শুরুতে খুব ভয়, কেমন জানি গা ছমছমে একটা পরিবেশ থাকে। এটা মোটামুটি প্রায় 70 বছর পুরানো বিল্ডিং, বেশ নাম করা এবং বেশ পরিচিত ক্যালগারি সিটিতে। সো আমি কাজ করা শুরু করলাম। এখানে 3-4টা থিয়েটার ছিল, একটা থিয়েটার ছিল আন্ডারগ্রাউন্ডে। আমি ওখানে কাজ করতাম। এক রাত্রে আমি সেই আন্ডারগ্রাউন্ড থিয়েটারে কাজ করছি, মোটামুটি পুরো ডার্ক, কিছু এমার্জেন্সি লাইট জ্বলে। আর আমি যেখানে কাজ করি ওখানে একটা সার্চ লাইটের মতো থাকে, যাতে আমি দেখতে পাই যেগুলো আমি সেট আপ করছি। ইটস ভেরি ডিম। সো আমি প্রজেক্টটা সেট আপ করছিলাম এবং আমার মোটামুটি অস্বস্তি লাগছিল। আমি কখনো নাইট শিফটে কাজ করিনি কখনো, তার উপরে এটা বেশ পুরনো একটা বিল্ডিং এবং আই এম নিউ হিয়ার। সো বুঝতে পারছেন কেমন লাগতে পারে। কোনো মানুষ নাই পুরা বিল্ডিং এ, আমি আর আমার কলিগ ডেস্কে ছিল। তো আমি নিচে সেট আপ দিচ্ছিলাম, আমরা ওয়াকি টকিতে কমিউনিকেট করতাম, আর সেলফোন ফর এমার্জেন্সি। এনিওয়ে আমি আমার মতো সেট আপ করে যাচ্ছি। হঠাৎ করে আমার কেমন জানি মনে হলো যে আমার সাথে কেউ একজন আছে এই বিশাল হল রুমে। আমি মানে হলরুম যখন বড় হয় তখন আওয়াজ অনেক ছোটখাটো আওয়াজ অনেক কানে লাগে, মানে খুব নর্মাল যে কেউ যদি আপনি হেঁটে যায়, এবং তখন রাত প্রায় 1:45 বাজে, 1:45 কিংবা 2টা বাজে। সো বেশ ক্লিয়ার সবকিছু, কারণ আমি একাই ওই রুমে কাজ করছি। খুটখাট যা সাউন্ড হচ্ছে মেশিনারিজ এর, ওটা আমিই করছি। এনিওয়ে আমি কেমন যেন আমার খসখস করে, মনে করেন খালি পায়ে হাঁটতে যেরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজে মনে করেন পা টিপে টিপে কে জানি আস্তে আস্তে হেঁটে চলে গেল, কিংবা এটা কিছু একটা ফিল করলাম। আমার অসম্ভব অস্বস্তি লাগা শুরু করলো। ভয় বলবো না ঠিক, মানে আমার কেমন জানি লাগছে। মানে আমি যেহেতু একদম নতুন এবং জায়গাটা অন্ধকার, আর আমি কখনো এভাবে একা কাজ করিনি রাত্রেবেলা। সো আমি একবার ফিরে তাকালাম পিছনে, নাথিং, এভরিথিং ইজ ফাইন। এবং
তারপরে আমি আবার কাজে মনোযোগ দিলাম, আমি একটা প্রজেক্টও সেট আপ করছিলাম। হঠাৎ করে মনে হলো যে খুব দুব করে কে জানি দৌড়ে করিডোর দিয়ে চলে গেল, মানে আমার গায়ে কাটা দিয়ে উঠলো। আমি তখন সাথে সাথে ওয়াকিটকিতে আমার কলিগকে জানালাম যে কেউ কি আমাদের বিল্ডিং এ আছে। আমি তো ঠিক জানি না, কারণ মাঝে মধ্যে আর্টিস্টরা থাকে, অনেক রাত পর্যন্ত কাজ করে, অনেক রিহার্সাল করে। সো আমার কলিগ বললো নো, ইটস অনলি আস, বিকজ আমাদের বিল্ডিং ও লক হয়ে গেছে, সিকিউরিটি গার্ড সব ডোর চেক করে এসছে, সো ওরা চলে গেছে। সো আই ডোন্ট থিঙ্ক কেউ আছে। আমি বললাম যে আমার কেমন যেন মনে হচ্ছে যে সামবডি ইজ ওয়াকিং অ্যারাউন্ড, লাইক আমি ফিল করছি। সো এনিওয়ে আমি খুব অস্বস্তি লাগছিল, সো আমি চিন্তা করলাম একটা ব্রেক নেই, এবং সাথে সাথে আমি ডেস্কে চলে গেলাম আমার কলিগের কাছে, এবং আমি মোটামুটি চেক করে দেখতে আসলাম, বাট নাথিং এনিওয়ার, যেমন ছিল তেমনই সবকিছু, কোন রকম আলামত নাই কারোর থাকার কিংবা কারোর হাঁটাচলা করার। এনিওয়ে আমি আমার কলিগকে ডেস্কে যে সাথে জিজ্ঞেস করলাম, আমি তো বললাম যে আমি তো নতুন এখানে, বিল্ডিংটা কেমন জানি গাছ অঞ্চলের পরিবেশ। তো আমার কলিগ হাসছে, বললো যে ইউ আর নট নিউ, এর আগে যারা কাজ করেছে ওরাও জানে রাত্রে নাইট শিফটে কাজ করলে এরকম লাগে, নতুন এসছো তো। এনিওয়ে আমি তখন বললাম যে আচ্ছা, আমার খুব ইন্টারেস্ট হরর স্টোরিজ এন্ড এভরিথিং, আমি পড়ি, আমি ভয়ও পাই আবার পড়িও, এটা আমার অভ্যাস। এনিওয়ে আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম যে এরকম কি কোনো ঘটনা আছে, কারণ সব জায়গারই তো একটা ঘটনা থাকে, এই বিল্ডিংটা যেহেতু পুরানো, আমি শিওর যে হয়তো বা কেউ কি কখনো কিছু ফিল করেছে কিংবা দেখেছে। বললো যে দেখো, আমি এইসব ব্যাপারে কথা বলতে চাই না, এটা উচিত না, তুমি নতুন এসছো, তোমার ট্রেনিং চলছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার এনিথিং উইথ ইউ রাইট নাও। আই নো দ্যাট মিন্স ইউ আর হাইডিং সামথিং, অবশ্যই আপনি কিছু লুকাচ্ছেন। এনিওয়ে তখনও বললো যে ইটস নাথিং, আসলে মানুষের হ্যালুসিনেশন হয় অনেক সময়, এবং অনেকে অনেক কিছু ফিল করে, এবং কিছু কিছু মানুষ বলে যে সাম অফ দ্য প্লেসেস এই বিল্ডিং এর হন্টেড। আমি বললাম যে মানে কিভাবে হন্টেড, মানে একটা কারণ তো থাকে। এনিওয়ে তখন ও একটু আমতা করলো এবং বললো যে ওকে, আমি তোমাকে একটা স্টোরি বলি, বাট ইউ হ্যাভ টু প্রমিস যে তুমি এটা শেয়ার করবা না ম্যানেজারের সাথে যে আমি তোমাকে এটা বলেছি, আর কারণ তুমি ভয় পেতে পারো, এবং ভয় পেয়ে হয়তো তুমি ম্যানেজারের কাছে কমপ্লেন করতে পারো, অনেক কিছু বলতে পারো, যেখানে তোমার জব নিয়েও সমস্যা হতে পারে। আমি বললাম নো, আমি অসম্ভব, আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করবো না, আই প্রমিস, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। এনিওয়ে তখন খুব ছোট বললো যে আমি এই কোম্পানিতে প্রায় 15 বছর ধরে কাজ করছি, এখন তো অনেক ভালো সবকিছু, অনেক কিছু আপডেটেড হয়েছে, তখন অনেক ব্যাকডেটেড ছিল সবকিছু। সো তখন আমাদের এখানে এক মেয়ে কাজ করতো, মেয়েটার নাম ছিল জুলিয়া। সো জুলিয়া একবার রাত্রে এরকম আমার জায়গায় ডেস্কে ছিল, আমি তখন নিচে সেট আপ দিচ্ছিলাম। এনিওয়ে তখন জুলিয়া, তখন আমাদের ওয়াকি টকি তখন প্রথম এসছে, আমরা অতটা ইউজ টু না, সো আমরা তখনও মোটামুটি বুঝতাম না আর কি, কিছু কোড থাকে ওয়াকি টকের। এনিওয়ে জুলিয়া দেখলাম যে বারবার আমার সাথে আমাকে ওয়াকি টকিতে কমিউনিকেট করছে। আমি তখন বললাম যে কিছু সমস্যা, বললো যে জুলিয়া কেমন জানি খুব মানে টেন্স হয়ে বললো যে আমার মনে হয় যে কেউ একজন বিল্ডিং এ থেকে গেছে, এবং আমার দেখে মনে হচ্ছে এটা একটা বাচ্চা মেয়ে কিংবা কিছু একটা আমি দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে অনেক কনফিউজড, কিছু একটা খুঁজছে, আমি ক্যামেরায় দেখছি। তখন বলো ওকে, দিস ইজ ভেরি এমার্জেন্সি, লাইক তুমি তাড়াতাড়ি, ওকে, যেহেতু বিল্ডিং এর 2 জন, সেহেতু জুলিয়াও ডেস্ক ছেড়ে যেতে পারছে না, আর যিনি আমাকে সাথে গল্পটি শেয়ার করছেন উনিও মানে কোনো রেসপন্স করতে পারছে না। সো তখন বললো যে ওকে, আমি এক্ষুনি আসছি। এনিওয়ে তখন সে চলে গেল দৌড়ে জুলিয়ার কাছে এবং বললো যে সমস্যা কি, বললো যে ক্যামেরায় দেখো, এরকম একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে হারিয়ে গেছে টাইপের কিছু একটা খুঁজছে। তখন সাথে সাথে সে দেখলো ক্যামেরাতে, দেখছে যে একটা ছোট মেয়ে একবার ডানে তাকাচ্ছে, একবার বামে তাকাচ্ছে, এবং মোটামুটি অন্ধকার লবির ভিতরে ব্যালকনির পাশ দিয়ে পা টিপে যাচ্ছে। এনিওয়ে তখন বললো যে ওকে, এক্ষুনি আমি যাচ্ছি দেখতে। তখন সাথে সাথে সে দৌড়ে গেল চেক করতে, এবং লবির মধ্যে ঢুকলো, সব লাইট জ্বালিয়ে দিল।
এবং ওখানে গিয়ে দেখলো নোবডি। ও অনেক চিল্লাচিল্লি করে ডাকলো যে উই আর হিয়ার ফর হেল্প, আমার কাছে আসো, আর ইউ লুকিং ফর ইয়ার প্যারেন্টস, তুমি কি হারিয়ে গেছো, তোমার আব্বা আম্মুকে তোমার রেখে চলে গেছে ভুল করে, তো এখন তো অনেক রাত, কি করছো, কোথায়, সামনে আসো। বাট নো রেসপন্স এট অল, কোনো রেসপন্স নাই, কেউ নাই কোনো লবিতে। এবং সাথে সাথে সে জুলিয়াকে ওয়াকি টকিতে বললো যে ক্যান ইউ সি হার? বললাম হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না, বাট সামহাউ ও লবি থেকে বের হয়েছে, বাট এটা সম্ভবই না, লবির ডোর তো লকড। আমি ওকে এখন দেখতে পাচ্ছি ও নর্থের দিকে যাচ্ছে, সেটা হলো একটা ফায়ার এক্সিটের ডোর। ফায়ার এক্সিটের ডোর দিয়ে নেমে সোজা রাস্তার মধ্যে চলে যাবে। বাট ফায়ার এক্সিটটা যখন যদি খুলে তাহলে একটা সিগন্যাল তো দিবে, বাট মনে হলো যেন যে মেয়েটা ফায়ার এক্সিট দিয়ে ডোর দিয়ে কেমন করে জানি নাই হয়ে গেল। তো সাথে সাথে জুলিয়া বললো যে আই ডোন্ট নো, ও জাস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আমি আর খুঁজে পাচ্ছি না ক্যামেরাতে, বাট প্লিজ গো চেক। তখন সাথে সাথে যিনি আমার সাথে স্টোরি শেয়ার করছেন উনি দৌড়ে সেই ফায়ার এক্সিট ডোর দিয়ে গেল, এবং যখনই ও ডোর খুললো জুলিয়া দেখলো যে একটা সিগন্যাল দেয় যে ওই ডোর ওপেন হয়েছে, এবং নিচে গিয়ে দেখে নোবডি, দেয়ার ইজ নোবডি অ্যাট অল, সিঁড়ির নিচে কেউ নাই। এবং সে খুব ভয় পেয়ে গেল এবং সাথে সাথে ডেস্কে রিটার্ন করলো এবং জুলিয়াকে বললো ক্যান ইউ রিওয়াইন্ড দ্য ফুটেজ ক্যামেরাতে। সাথে সাথে জুলিয়া ক্যামেরার ফুটেজ আপনার রিওয়াইন্ড করে চেক করে দেখলো নোবডি, নাথিং। ওরা কি ভুল দেখছে, দুজন কিভাবে একসাথে ভুল দেখতে পারে, এবং দুজনের তাকিয়ে থাকলো এবং বললো যে এটা কিভাবে ম্যানেজারকে জানে, এটা লজ্জাজনক ব্যাপার, বাট জিনিসটা খুবই অ্যালার্ট, অ্যান্ড আমি চিন্তাও করতে পারিনি যে এরকম বিল্ডিং এ আমাদের সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হতে পারে। এনিওয়ে ও আর এর বেশি কিছু বললো না। আমি তখন জিজ্ঞেস করলাম যে ক্যামেরাতে দেখা গেল, রিওয়াইন্ড করলা, কোনো ফুটেজ নাই, দিস ইজ ভেরি উইয়ার্ড। বললো যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে অনেক কথা চলেছে, অনেক কিছু হয়েছে ম্যানেজমেন্টের সাথে, আমরা কোনো কিছু বলতে পারিনি এবং খুবই আমাদের এম্বারাস ফিল করেছি আমরা, এবং সবাই হাসাহাসি পর্যন্ত করেছে, বাট বিশ্বাস করো কোনো মেড আপ স্টোরি না, এবং আমি এটার কোনো সোর্সও জানি না, আমি জানি না আমি কি দেখেছি। এনিওয়ে থ্যাংক ইউ রাসেল ভাই ফর ইয়ার টাইম, এবং এটা ছিল আমার স্টোরি। Bhoot FM. The night comes alive with Graminphone. দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি। ওকে, এতই যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণফোন। এইটা না ওইটা, স্মার্টফোন কোনটা, ফোন নিয়ে ফুটি ফাটাফাটি ফোনটা, স্মার্টফোন কোনটা, সাথে যদি গিফট পাই বেশি খুশি মনটা। দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং সিম্ফনি লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। কিরে মামা, ইলেকট্রিক গিটার? জানো জানো ইলেকট্রিক গিটার না রে পাগলা, জেমসের সিগনেচার করা। কেমনে সম্ভব? ব্ল্যাক হর্সের পাগলা অফারে সব সম্ভব। ব্ল্যাক হর্সে চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমসের সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমসের সাথে ডিনার। আরো আছে R15 স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইজ। Black Horse. সব সম্ভব। এইটা না ওইটা, স্মার্টফোন কোনটা, ফোন নিয়ে ফুটি ফাটাফাটি ফোনটা, স্মার্টফোন কোনটা, সাথে যদি গিফট পাই বেশি খুশি মনটা। দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং সিম্ফনি লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। দোস্ত,
তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়া কিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। Radio Fructi 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grameenphone. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে আজকে মাসুম ভাই আছেন, বাট ইউনো যে আজকের মানে কি বলবো, মিউজিক টিউজিক সবকিছু মাসুম ভাইয়ের করা, বাট কোনো কিছু নতুন করে এই সময় প্লে করতে হচ্ছে না, এক্সেপ্ট আমার মানে ব্যাকগ্রাউন্ডটা। তো যাই হোক, এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আরো একটা ঘটনা শুনবো, এবং এটি মানে অনেক দিন ধরেই ভূত এফএম শুনছেন না এমন একজন মানুষ, তার নাম হচ্ছে আমির হামজা, এবং তিনি এখন শোনেন। থ্যাঙ্কস গড, আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে যে শুনছেন এখন। তিনি থাকেন কাতারে। খুবই অদ্ভুত একটা ঘটনা, এবং সেই ঘটনাটি কোনো বাড়ি নিয়ে নয়, ঘর নিয়ে নয়, রাস্তা নিয়ে নয়, সব কোনো কিছু নিয়ে না। এই ঘটনাটি হচ্ছে একটা হেডফোনকে নিয়ে, এবং সত্যি যদি ঘটনাটি আপনি মন দিয়ে শোনেন, এরপর থেকে হেডফোন ইউজ করার সময় আপনি সিরিয়াসলি ভয় পাবেন, এবং ভয় না পেলে আপনার অস্বস্তি লাগবে। সব সময় না, স্পেশালি রাতে। কেন ভয় পাবেন, কি সেই ঘটনা, সেটাই শুনে আসবো আমির হামজার কাছ থেকে। চলুন শুনে সেই ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি আমির হামজা কাতার থেকে বলছি, আর বাংলাদেশে আমার বাসা হচ্ছে ঢাকা ওয়ারিতে। এখন আমি সরাসরি আপনার ঘটনা চলে যাই। আমি কাতারে আসছি 2014 ডিসেম্বরের 24 তারিখ। আসার পর প্রায় 3 মাস পর্যন্ত এখানকার সিচুয়েশন বুঝতে আমার একটু 3 মাস সময় লাগছে। তারপর কাজ কোন দিকে করা যায়, কি আসে বিষয়, এগুলো নিয়ে আমি আগে থেকে আপনাকে বলে রাখি রাসেল ভাই, ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি প্রায় 3টা টেকনিক্যাল কাজ করি। একটা হচ্ছে ইলেকট্রিক, আমি প্রফেশনালি ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার এবং একজন প্লাম্বার। আমি এই কাজগুলো করি। তো দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যখন কাজগুলো কন্ট্রাক্টে নেই, তখন আমার ওইখানে যেতে হয়, ওইখানে থাকতে হয়, কাজ শেষ করে তারপর ওইখান থেকে আবার যেখানে আমার বাসা সেখানে আসতে পারি। আমার প্রবলেম, আমি স্পেসিফিকলি কাতার দোহাতে থাকি, আর যখন কাজ কন্ট্রাক্টে নেই তখন এদিক সেদিক যাওয়া পড়ে। তো যাই হোক, আমি লাস্ট মান্থে আগস্টে একটা দোকানে কাজ নেই, সেটা হচ্ছে যে পাইপের কাজ, আপনার পাইপ ফিটিং করতে হবে। ইলেকট্রিকের জিআই পাইপের কাজ ছিল এখানে, আর প্লাম্বারের কাজ ছিল। তো ওই কাজগুলো আমি কন্ট্রাক্টে নিই। এখানে রুম রেন্ট নেওয়াটা খুবই দরকার আমার। তো এদিক সেদিক দেখে একটা চিপ রেটের মধ্যে আমি একটা রুম পাই। তো খুব খুশি ওই রুমটা পেয়ে। চিন্তা করলাম যে এত চিপের মধ্যে একটা রুম পেলাম, ভাবতেই অবাক লাগতেছে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ মিলাইছে, ঢুকে যাই। তো আমার সাথে আরো 4 জন আছে, আমরা মোটমাট 5 জন থাকি। যখন কাজটা শুরু করলাম দোকানের ওই রুমটা থেকে, আমি আগস্টের 3 তারিখে ওখানে শিফট হই। ঘটনাটা স্টার্ট হবে 4 তারিখ থেকে। 3 তারিখ রাতে শিফট হওয়ার পর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যখন ঘুমালাম, 4 তারিখ সকালে ঘুমে থেকে উঠলাম। উঠে দেখি স্পেসিফিকলি তখন টাইম হবে 5:30, ভোর 5:30। আমরা ঘুমানোর সময় দেখা গেছে বাসায় কথা বলতেছি, তখন ইয়ারফোনটা ইউজ করি, অথবা গান শুনতে শুনতে ঘুমাইছি, ইয়ারফোনটা ইউজ করাই পড়ে। তাই ইয়ারফোনটা কানে দিয়ে ঘুমাই গেছিলাম। ওই দিন আপনার শো শুনে ঘুমাইতেছিলাম আমি, ডাউনলোড করা ফাইল। তো ঘুম থেকে উঠে দেখি ভাইয়া যে আশ্চর্যকর একটা ব্যাপার, যে আমার গলায় আমার ইয়ারফোনটা পুরোটা পেঁচায় আছে। শকড, আমি জাস্ট একদম শকড হয়ে গেছি যে কিভাবে হইলো। কারণ আমার বাজে অভ্যাস নাই ভাইয়া যে ঘুমের মধ্যে খুব লড়াচড়া করি, এমনটা না। আমি যেভাবে ঘুমাই ঠিক সেভাবেই ঘুম থেকে উঠি। তো ওই দিন এই জিনিসটা মাথার মধ্যে এত না নিয়ে আমি পরের দিনের জন্য মানে কাজের জন্য চলে গেলাম। তো কাজের ফাঁকে ঝাঁকে কথাটা ভুলেই গেছি এক কথায়। যখন আবার রাতে আসলাম কাজ শেষ করে, রান্না বান্না করলাম, বাসায় কথা বললাম ইয়ারফোনটা দিয়েই।
যে ইয়ারফোনটা আমার গলায় পেঁচিয়েছিল সেই ইয়ারফোনটা দিয়েই আমি আবার বাসায় কথা বললাম, আপনার শো শুনলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার ঘুমাইতে গেছি। যখন গান শুনতে শুনতে ঘুমাই গেছি ওই ইয়ারফোন দিয়ে। সেকেন্ডে 5 তারিখের ঘটনা, একই অবস্থা, সেম। সকাল 5:30 ভোর 5:30টার দিকে যখন আমি ঘুম থেকে উঠি আমার গলায় সেই ইয়ারফোনটা পেঁচে আছে। এইবার কিন্তু ভাই আমি একটু টেনসড হয়ে গেলাম, চিন্তিত। সারাদিন আমার মাথার মধ্যে এটা ঘুরতে থাকলো যে কি ব্যাপার, আমি আমার গলায় এটা কিভাবে আসলো বা কিভাবে পেঁচালো, মানে ভেবেই পাচ্ছি না। নাকি আমি ঘুরে উল্টাপাল্টা দেখলাম, যাই হোক এরকম কিছু ভেবে আবার এটারে অ্যাভয়েড করলাম, স্কিপ করলাম। তো এমনটা যখন ফেস করতেছি, রুমমেটদেরকে বলবো কি বলবো না এমন একটা হিতাহিত জ্ঞান পাইতেছি না। কারণ ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া এখানে আপনজন বলতে কেউ থাকে না। প্রবাস লাইফে সব নিজেরটা নিজেই করতে হয়। দেখা গেছে ওদেরকে বলবো, ওরা এটা নিয়ে হাসবে, আমার রাগ উঠবে, তখন ওদের সাথে কথা বলা বন্ধ, এটা ওইটা এগুলোর মানে নানান চিন্তা করে আমি আর ওদেরকে বলিনি। তো ভাই বিলিভ করেন, টানা ব্যাক টু ব্যাক আমার সাথে 5 দিন এই ঘটনাটা ঘটলো। ঘটার পরে আমার আর মানে এইবার আমি একদম ভয় পেয়ে গেছি যে কি করা যায়। তখন চিন্তা করলাম যে ইয়ারফোনটা যেহেতু নিয়ে ঘুমাই, তাহলে যেহেতু আমার ঘুমের মধ্যেই প্রবলেম হয়, তাহলে এটা একটু চেঞ্জ করে দেখি, ব্লুটুথ হেডফোন ইউজ করে দেখি কি হয়। তা আমি মার্কেটে যে এখানে ব্লুটুথের ইয়ারফোনটা 50 রিয়াল কি 40 রিয়ালের মধ্যে পাওয়া যায়, আমি একটা ব্লুটুথ ইয়ারফোন কিনে বাসায় আসলাম। ওই ইয়ারফোনটাকে সুন্দর করে প্যাকেট করে আমার ব্যাগের পকেটে ঢুকিয়ে রাখলাম। টোটালি ওটা সেফ, আমার ব্যাগ কেউ যথারীতি ধরেও না। তো ওই দিন রাতে আমি ব্লুটুথ হেডফোন নিয়ে ঘুমাইছি, আপনার শোই শুনলাম। কারণ আমি দেখা গেছে যে শোটা 10 মিনিট শুনছি, আমার ঘুম এসে পড়ছে, আর বাকিগুলো শুনতে পারিনি। তো পরের দিন আবার শুনতে পারি, ডাউনলোড করা ফাইল, অত টেনশন থাকতো না। তো এরকমই তো দেখা গেছে যে এইবার কিন্তু ভাইয়া আমি মানে জাস্ট মানুষ যদি একটা আকাশ থেকে ডাইরেক্ট জমিন পর্যন্ত ঠাস করে পড়ে, আমারও সিচুয়েশনটা এমনটাই হয়েছে। হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, না আমি আকাশ থেকে জমিনে পড়ছি, এরকম কিছু। কারণ আমি ইয়ারফোন নিজ হাতে ব্যাগের পকেটে কালকে গুছিয়ে রাখছি, সেই ইয়ারফোনটা কিভাবে আমার গলার মধ্যে পরের দিন সকালে পেঁচিয়ে থাকলো। সেম সিচুয়েশন, সেম ঘটনা আবার ঘটলো। এইবার আমি ভয় পেয়ে গেছি কি হয়। তো রুমের সবাইকে বললাম, দেখো এমন একটা ব্যাপার। ওই দিন আর পারলাম না, বলেই দিলাম একদম যে কথা সেই কাজ, বা যা ভাবছি তাই। আমাকে নিয়ে এত হাসাহাসি করলো ওরা, মানে জাস্ট আমার মনে হয়েছিল যে আমি একটা পাবনার পাগল, আমাকে মেন্টাল হসপিটালে এখনো দেয়নি, কেন দেয়নি এ নিয়ে হাসতেছে ওরা, এরকম কিছু একটা। তো তখন বিরক্ত হয়ে মানে ওদিনও কাজে যাওয়ার পর মনটা ভালো না, মনটা মরা হয়ে আছে, কিসব একটা উল্টাপাল্টা ঘটনা ফেস করতেছি। আমার লাইফে হয়তো বা জিন টিন এইসব মানে জানা আছে, এইসব জানি, এইসবের ঘটনা ফেস করছি, বাট এটা কোন ধরনের ঘটনা এটাই বুঝতে পারতেছি না। তো ওই দিন রাতে আমার এক বাংলাদেশি ভাই, আমি যে রুমে থাকি তার একটু পরেই থাকে, তার একটু দূর 100 মিটার দূরে থাকে, ওনার রুমটা 100 মিটার দূরে আমার রুম থেকে। উনি আসছে আমার কাছে, এসে বলতেছে যে নবীন, আমার ডাক নাম নবীন ভাইয়া, আমাকে বলতেছে যে নবীন তুমি তোমার ইয়ারফোনটা আমাকে একটু দাও, আমি বাসায় কথা বলবো, কারণ রান্না করতেছি, এখন ইয়ারফোনটা খুব দরকার। আমি তখন খুশি হয়ে দিয়ে দিলাম যে নিবেন ইয়ারফোন, নেন, কোনো প্রবলেম নেই, কারণ আমার আছে একটা, মনে চাইলে দিয়ে, না হলে দিয়ে না। আমি এরকম একটা কথা বলে ওনাকে ইয়ারফোনটা দিলাম। তুমি ওদিন রাতে ইয়ারফোন নিয়ে গেল। পরের দিন সকালে ভাবছি যে আপদ একটা বিদায় হয়েছে। যখন পরের দিন সকালে ঘুম থেকে উঠছি, সেম সিচুয়েশন। তখন জাস্ট আমি শকড, কারণ ইয়ারফোনটা যে নিয়ে গেছে সেই লোকটা আমাকে আইসা ইয়ারফোন দিয়ে যায় নাই। ইয়ারফোনটা কিভাবে আসলো? ইয়ারফোনের কি হাত পা গজাইছে? ও কিভাবে আসলো? আমি সেই ভোর 5:30টার দিকে ওনার রুমে যাই, ওনাকে উঠাই, উঠিয়ে বলতেছি আমার হেডফোনটা, আমার ইয়ারফোনটা কই? উনি এক পর্যায়ে আমার সাথে রাগই করলো যে কি ব্যাপার, আপনি সকালবেলা ঘুমের থেকে উঠে আপনি ইয়ারফোন নিতে আসছেন, আপনার ইয়ারফোন আমি আগে জানলে আপনার ইয়ারফোনটা আনতামই না, এরকম কথাবার্তা বলা শুরু করছে। তো আমি না জানি আমার কি চলতেছে, উনি কিভাবে বুঝবে যে আমার কি চলতেছে? তো উনি বললো যে আচ্ছা দেখি, আপনার ইয়ারফোন আমি দিচ্ছি, একটু ধৈর্য ধরে। তো উনি ইয়ারফোন খুঁজে পাচ্ছে না, উনি আমাকে বলতেছে ইয়ারফোনটা এখানে রাখছিলাম, পাইতেছি না, আপনি বাসা যান, আমি পরে পেলে দিব না। আমাকে আপনি পাবেন কোথা থেকে ইয়ারফোনটা আমার কাছে? আপনি কি রাতে যে আমার কাছে দিয়ে আসছেন? বলেন না। তাহলে আমার কাছে কিভাবে গেল? এই কারণে আমি আপনার কাছে আসছি। তখন উনিও শকড, উনিও আশ্চর্য হয়ে আমাকে বলতেছে আসলেই তো কিভাবে গেল। তখন বাসায় এসে ওদিন আর কাজে যায়নি ভাইয়া, সকালে অনেক চিন্তা করতেছি। আমার যে 4 জন ছিল ওনাদেরকে পাঠাই দিছি, আমি রুমে বসে আছি একা। রুমটা দেখতেছি, রুমে কি কোনো প্রবলেম আছে কিনা, এটা আছে কিনা, ওইটা আছে, মানে
একটু বোঝার চেষ্টা করতেছি কি আছে বা কি কেন হচ্ছে এই প্রবলেমটা। তো এই রুম ভাইয়া, এটা এই রুমের যে ইনফরমেশনটা, এখন আপনাকে ইনফরমেশনটা দিই। এই রুমের ইনফরমেশন হচ্ছে এটা প্রায় 4 বছর যাবত বন্ধ ছিল। এই ভিলায় কেউ থাকতো না। তো এই ভিলাতে একটাই রুম, বাইরে একটু উঠান আছে যেখানে গাড়ি পার্কিং করা যায়, আর একটা সেপারেট বাথরুম আছে, আর একটা কিচেন আছে। আর এই রুমের দোতলা একটা রুম আছে, মানে দোতলা আছে, সিঁড়ি দিয়ে উঠা যায়। ওই রুমটা অনেক ছোট, সো ওটার স্টোর রুম হিসেবে ব্যবহার করি। ওটার মধ্যে দেখলাম অনেক আগের দিনের ময়লা টলা বা পুরানো জিনিসপত্র ফালানো, যার কারণে ওই রুমে কেউ যায় না। তো এই কারণে আর অত মাথাও ঘামায় পাইতেছি না। তো চিন্তা করলাম যার কাছ থেকে রুমটা ভাড়া নিছি ওর কাছে একবার যেয়ে দেখি। ও হচ্ছে অরিজিনালি কাতারি, ও আরবি। ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে বললাম যে দেখো, আমার রুমে থাকতে খুব সমস্যা হচ্ছে, আমি কিছু প্রবলেম ফেস করতেছি, তোমার রুমে কি কোনো সমস্যা আছে? থাকলে একটু আমাকে বলো, কারণ আমি পারতেছি না, আমার প্রবলেম হচ্ছে। আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে এই ভাইয়া, ও আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করলো, আপনার গলায় কি ইয়ারফোনটা পেঁচায় থাকে ঘুম থেকে ওঠার পর? আমি প্রায় 30 সেকেন্ড স্টক ছিলাম, একদম কোনো কথাই বলিনি, স্টপ। জাস্ট লাইকে আমাকে কেউ স্ট্যাচু দিছে, আমি জাস্ট ওই গেমটা খেলতেছি, স্ট্যাচু হয়ে আছি, এরকম সামথিং। আমি ওর চোখের দিকেই তাকায় আছি যে ও বুঝলো কিভাবে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি জানো কিভাবে আমার গলায় ইয়ারফোন পেঁচায় থাকে, এটা তুমি কিভাবে জানো, তুমি আমাকে একটু বলো। তো তখন ও বললো যে এখানে 5 বছর আগে একটা ইন্ডিয়ান থাকতো, ওর গলায় নাকি এরকম ইয়ারফোন পেঁচিয়ে বা ঘুমের মধ্যে ফাঁস লেগে মারা গেছে। ওই তারপর থেকে এই রুমের মধ্যে নানান ধরনের এরকম ইয়ারফোন যাবত প্রবলেম ফেস হইতে থাকে। এই প্রবলেমটা তারই হয় যে এই রুমটা ভাড়ায় নেয় অথবা এই রুমের কর্তা হিসেবে থাকে, তারই এই প্রবলেমগুলো হয়। তো তখন ভাইয়া আমি বুঝতে পারলাম যে আসলে আত্মা কি, মানে মারা গেলেও কি আত্মা থাকে নাকি কি, এটা বুঝলাম না। কিন্তু এটার কারণে যে আমার প্রবলেম হইতেছে এতটুকু আমি শিওর হয়ে গেছি। তখন আমি বললাম যে দেখ, এটা তোকে আমাকে আগে বলা উচিত ছিল, কারণ আমি রুমটা নেওয়ার টাইমে যদি আমাকে বলতি তাহলে আমি অন্যখানে রুম অ্যারেঞ্জ করতাম। তুই বলিস নাই, তাই তখনও বললো যে আমি বলে গেছিলাম, তাই আমি বলতে পারিনি। এখন এই মাসটা কষ্ট করে থাকো, নেক্সট মান্থে অন্য একটা রুমে যাও, কারণ এই ভাঙা মাসে তুমি রুমও পাবা না। আমাকে আরবি এই কথা বলে দিল। তো ভাইয়া বিলিভ করে না আমি আইসা কিসের কি, আমি তো ওই যে ভয় পাইছি, মানে এই রুমে কেউ মারা গেছে, ও আমার উপরে এফেক্ট করতে চাইতেছে বা এরকম সামথিং কিছু, পুরা দমে ভয় পাইছি আমি বাসার মতো, মানে এটা যে একটা বাসা, আমি যে কাজ করে এসে ঘুমাবো, আমাকে সেটাই ভয় লাগতো। যে কাজটা আমার আরো 3-4 দিন বেশি যাইতো, সেই কাজটা ভাই আমি রাত আর দিনকে দিন ভাবি নাই আর রাতকে রাত ভাবি নাই, এমন ভাবে কাজটা করছি। হাতে নাতে কাজটা শেষ করে তারপর ভাই আমি এখান থেকে শিফট হই। আমি ওই রুমে ঢুকতাম দরকারি কারণ, কিন্তু ওই রুমে যাই আমি ঘুমাইতাম না ভাইয়া, আমার এত ভয় লাগতো। কারণ জানি না কখন কি ঘটে, হয়তো বা এমন হইতে পারে আমিও ফার্স্ট লেগে মারা গেছি ইয়ারফোনে, আমি মারা গেলে হবে না, এই কথাটা ভেবে ভাইয়া আমি ভয় পেয়ে গেছিলাম আর কি। তো দ্যাটস ইট রাসেল ভাই, এটা হচ্ছে আমার স্টোরি। আমি তখন দুখান থেকে শিফট হয়ে দোহাতে আসি, আবার এসে এখানে একটা রুম নেই পুরাতন পেট্রোল পাম্পের পিছনে, ওইখানে আপাতত আসি। ইনশাল্লাহ এখন আমার কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিন্তু ভাইয়া এতটুকু চিন্তা করে দেখবেন, মানে প্রবাস লাইফে এরকম প্রবলেম গুলা ফেস করাটা খুবই হইতে পারে রহস্যজনক, কিন্তু অনেক মানে ভয়াবহ একটা জিনিস, কারণ এখানে কেউ নাই, আমি একা। দ্যাটস ইট, ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। Bhoot FM. The night comes alive with Graminphone. দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণফোন। এইটা না ওইটা, স্মার্টফোন কোনটা, ফোন নিয়ে ফুটি ফাটাফাটি ফোনটা, স্মার্টফোন কোনটা, সাথে যদি গিফট পাই বেশি খুশি মনটা। দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং সিম্ফনি লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদূর, গ্রামীণফোন। দোস্ত,
তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এইটা না ওইটা স্মার্টফোন কোনটা, ফোন নিয়ে ভর্তি ফাটাফাটি ফোনটা, স্মার্টফোন কোনটা, সাথে যদি কি পাই বেশি খুশি মনটা। দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং সিম্ফনি লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। কিরে মামা, ইলেকট্রিক গিটার? জানো কেন ইলেকট্রিক গিটার না রে পাগলা, জেমসের সিগনেচার করা। কেমনে সম্ভব? ব্ল্যাক হর্সের পাগলা অফারে সব সম্ভব। ব্ল্যাক হর্সে চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমসের সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমসের সাথে ডিনার। আরো আছে R15 স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইজ। ব্ল্যাক হর্স, সব সম্ভব। দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি। তাই একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি। ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে। এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। Radio Furti 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grameenphone. আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM এবং চলছে ভূত এফএম দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। থ্যাংক ইউ গ্রামীণ ফোন, আপনাদের জন্য আমরা ভূত এফএম কে নিয়ে আরো অনেক সামনে এগিয়ে যাচ্ছি এবং আশা রাখি আরো অনেক সামনে এগিয়ে যাব। তো এবারে ঘটনাটা একটু ডিফারেন্ট। আমার কাছে এই টাইপের ঘটনা খুবই 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 অন্যরকম লাগে। অসীম মেলবোর্ন থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং এবারে ঘটনাটি একটি মেন্টাল অ্যাসাইলামকে নিয়ে। এবং আমি জানি না কখনো দেখেছেন কিনা কোনো মেন্টাল অ্যাসাইলাম, আপনি নিজে দেখেছেন কিনা। আমি দেখেছি খুব রিসেন্টলি, এবং আপনি গিয়ে থাকলে বুঝবেন যে পুরো জায়গাটাতে না, মানে দিনের বেলা তো আপনি বুঝবেন পুরো জায়গাটা কেমন যেন থমথম করছে, পুরো জায়গাটা একটা থমথমে ব্যাপার আছে। মনে হবে যে এখানে মানে আকাশ বাতাস সব কিছুতে না কেমন একটা দম বন্ধ হওয়া একটা ব্যাপার আছে। মনে হবে কোনো একটা কষ্ট, কোনো একটা মানে না জানা অজানা গল্প, এরকম টাইপের ব্যাপার আপনি ওইখানে গেলেই টের পাবেন যে অনেকের অনেক কিছু বলার আছে। যেন প্রত্যেকটা জায়গায় যেন অনেকগুলো ঘটনা লুকিয়ে আছে, এরকম মনে হবে আপনার। আমি জানি না যে আপনাদের এই ঘটনাটা কতটা ভয় লাগবে। যদি ভালো লাগে তাহলে জানাবেন, আর যদি কখনো যান মেন্টাল অ্যাসাইলামে যেটি পরিত্যক্ত, অবশ্যই অবশ্যই অসীমের মতো কিছু করবেন না এবং এই ঘটনাটি মনে করবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the Furti. হ্যালো এভরিওয়ান, আমার নাম অসীম, আমি মেলবোর্নে থাকি এবং আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ানক ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। আমি লাট্রোব ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ডর্মেই থাকি। সো আমার ইউনিভার্সিটিটি মেলবোর্ন সিটি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে, এবং আমার ইউনিভার্সিটি থেকে ঠিক 4 কিলোমিটার দূরেই একটি মেন্টাল অ্যাসাইলাম, যেটি অ্যাবান্ডেন্ড। লাস্ট 20 বছর ধরে এটি পরিত্যক্ত।
বলে রাখা ভালো, এই অ্যাবান্ডেড মেন্টাল অ্যাসাইলামের একটি ছবি আপনারা আপলোড করেছেন ফেসবুক পেজে এবং একজন একটি ঘটনাও শেয়ার করেছিল। আমি সেই মেন্টাল অ্যাসাইলামের গল্প বলছি যেটা আমার জীবনে ঘটে গেছে। সো মেন্টাল অ্যাসাইলামটির নাম লন্ডেল মেন্টাল অ্যাসাইলাম, যেটি ভিক্টোরিয়া স্টেটের সবচেয়ে হন্টেড প্লেস বলে ধারণা করা হয় এবং অনেকেই বলে থাকে যে এটি পুরো অস্ট্রেলিয়ার সবচেয়ে হন্টেড প্লেস। সো এখানে অনেক ধরনের অনেক হন্টেড গল্প আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার গল্পটি হচ্ছে ওখানে ইউনিট 2 এর 3rd ফ্লোরে একটি 8 বছরের একটি মেয়ে মারা যায় এবং যার আত্মাটি ওখানে ট্র্যাপড হয়ে থাকে এবং ওই অনেকেই অনেক ধরনের ভিডিওতে অনেক কিছু রেকর্ড করেছে, অনেক ধরনের অনেক সাউন্ড শুনতে পেয়েছে, ম্যাজিক বক্সের সাউন্ড। ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। সো যাই হোক, ফিরে আসে আমার গল্পে। সো দিনটি ছিল ফ্রাইডে। তো আমি এবং আমার 4 জন ফ্রেন্ড, স্টিভেন, জ্যাকসন, এমা এবং জর্জিয়া। এমা এবং জর্জিয়া হচ্ছে 2 জন মেয়ে। সো আমরা 5 জন মিলে গল্প করছিলাম। সো আমাদের ইউনিভার্সিটির একটি মেয়েও সুইসাইড করে এই মেন্টাল অ্যাসাইলাম রিলেটেড। তো যাই হোক, আমরা এই নিয়ে গল্প করছিলাম। তো এর মধ্যে স্টিভেন বলছে যে চলো আমরা মেন্টাল অ্যাসাইলামে যাই। তো আমার প্রচন্ড এসব ভৌতিক জিনিসের প্রতি প্রচন্ডভাবে আমার আকর্ষণ রয়েছে। আমি লোভ সামলাতে পারলাম না, আমি বললাম যে অলরাইট, লেটস গো, লেটস ডু দিস। তো আমি আর স্টিভেন রাজি যে আমরা যাবোই আজকে রাত্রে 12টার দিকে। বাট জ্যাকসন ভয় পাচ্ছিল, ও ব্যাক অফ করতে যাচ্ছিল, বাট আমরা অনেক কষ্ট করে ওকে কনভিন্স করলাম। বাট এমা এবং জর্জিয়ারা কোনোভাবে রাজি হচ্ছিল না। সো আমি ওদেরকে বললাম যে তোমরা আমার গাড়িতে থাকবে, আমি স্টিভেন আর জ্যাকসন যাব, আর আমরা ঠিক 1 ঘন্টার মধ্যে চলে আসব। আমরা যদি 1 ঘন্টার 5 মিনিট দেরি করি তাহলে তোমরা সাথে সাথে পুলিশ কল করবে। ওরা বললো আচ্ছা ঠিক আছে। যে প্ল্যান সেই মোতাবেক কাজ। আমরা সবাই যার যার রুম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেলাম। আমি একটি ক্যামেরা নিলাম, লাঠি নিলাম এবং স্টিভেন একটি টর্চ নিল। সো আমরা ঠিক 11:30-র দিকে রওনা দিলাম। সো আমি ঠিক গাড়িটি মেন্টাল অ্যাসাইলামের পিছন দিকে পার্ক করলাম যাতে কেউ না দেখতে পারে, এবং পিছনে পার্ক করার পরে আমরা চারপাশে একটা ব্যারিকেড দেয়া এবং ওখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেয়া যে দিস প্লেস ইজ হন্টেড, ডেঞ্জার, ডু নট এন্টার দিস প্রেমিসেস, দিস ইজ আন্ডার দ্য গভর্নমেন্ট। সো আমরা এসবের কোনো তোয়াক্কা না করে আমরা সোজা ঢুকে গেলাম। সো আমরা ব্যারিকেড টপকিয়ে পিছনে হাঁটছিলাম ফার্স্ট বিল্ডিং, তারপরে আমরা অনুমান করলাম যেটা ইউনিট 2। আমরা সেকেন্ড বিল্ডিং এ ঢুকলাম এবং নিচে আমি ফার্স্ট ফ্লোরটা আপনার নিচতলাটা বর্ণনা দিচ্ছি যে পুরনো অনেক চেয়ার টেবিল, বোঝা যাচ্ছিল যে এককালে এখানে অফিস ছিল কোনো ধরনের, এবং হুইল চেয়ার, এবং সবচেয়ে ক্রিপি ভয়ানক যে জিনিসটা আমার ভয় লেগেছে দেখে সেটা হচ্ছে দেয়ালে বিভিন্ন ধরনের স্প্রে পেন দিয়ে এনশিয়েন্ট আমলের বর্ণমালা দিয়ে বিভিন্ন ধরনের স্পেলস লেখা। সো আমি এটা দেখে খানিকটা ভয় পেয়ে যাই। যাই হোক, আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম, দোতলায় গেলাম। সো দোতলায় যাওয়ার পরে ওখানে দেখি যে একটি বড় হল রুমের মতো, যেখানে অনেকগুলো ছোট ছোট খাট এবং পুরনো ভাঙা আয়না। বুঝে যাচ্ছিল যে এখানে অনেক বাচ্চারা থাকতো। আমি এটা দেখে বেশ ভয় পেয়ে যাই এবং ঠিক সেই মুহূর্তে আমরা সবাই 3 জন একসাথে গরম অনুভব করতে শুরু করি। যদিও আমাদের এখানে এখন উইন্টার অলমোস্ট শেষ হলো, ঘটনাটা ছিল উইন্টারে রাত্রেবেলা অ্যাভারেজ 5-6 ডিগ্রি থাকে, বাট সেখানে গরম লাগার তো প্রশ্নই আসে না। কিন্তু আমরা প্রচন্ড গরম অনুভব করছিলাম এবং আমরা 3 জনই আমাদের জ্যাকেট খুলে ফেললাম, এবং যেই জ্যাকেট খুললাম ঠিক সেই মুহূর্তে আমরা বাচ্চার একটি গলা শুনলাম, যে একটি বাচ্চা কান্না করছে, কান্না করে কিছু চাচ্ছে। এই ধরনের একটি সাউন্ড, যে একটি বাচ্চা কোনো কিছু চাচ্ছে, কান্না করছে সেটার জন্য, এরকম একটা সাউন্ড। বাট শি ওয়াজন্ট স্পিকিং ইংলিশ, ইট ওয়াজ some kind of, I don't know, অন্য ধরনের একটি সাউন্ড। ইটস নট আ ল্যাঙ্গুয়েজ। আপনার বোঝা যাচ্ছে যে ইটস লাইক একটি বোবা মেয়ে যে কথা বললে যেরকম সাউন্ড, ওরকম সাউন্ড আসছিল। সো আমি এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আই এম লাইক, স্টিভেন, জ্যাকসন, লেটস গো। স্টিভেন বলে না, যেহেতু এত দূরে এসেছি আমরা 3 তলায় গিয়ে বাচ্চার রুমটা দেখে তারপর আমরা দৌড় দিয়ে চলে যাবো। আর আমি বললাম যে স্টিভেন, দ্যাটস নট আ গুড আইডিয়া, প্লিজ যাবো না।
ততক্ষণে বাচ্চার সাউন্ডটাও চলে গিয়েছে এবং স্টিভেন বলে যে তোমরা যেহেতু যেতে না চাও আমি একাই যাব, এই বলে ও লাইটটা নিয়ে 3 তলায় দৌড় দিল এবং সিঁড়িগুলো প্রচন্ড পুরনো এবং ভাঙা, খসে খসে পড়ে গিয়েছে কিছু কিছু জায়গা থেকে। আমি বললাম স্টিভেন কেয়ারফুল, তাড়াতাড়ি চলে আসো, এবং আমি আর জ্যাকসন তো ভয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। তো স্টিভেন 3 তলায় যাওয়ার ঠিক 30 সেকেন্ডসের মধ্যে প্রচন্ড জোরে একটি চিৎকারের শব্দ আমরা শুনলাম, আমি আর জ্যাকসন, এবং আমাদের বুঝতে বাকি রইল না যে চিৎকারের শব্দটি স্টিভেনের। সো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, জ্যাকসনের দিক তাকালাম, আমরা কি করব বুঝতে পারছিলাম না, আমার সারা শরীর কাঁপছিল। তো জ্যাকসন বলল চলো আমরা চলে যাই। তারপর আমি বললাম যে স্টিভেনকে রেখে কোনোভাবে আমরা যেতে পারবো না। আমি দৌড় করতে শুরু করলাম এবং বললাম যে জ্যাকসন চলো যাই, আমরা দৌড় দিয়ে গিয়ে স্টিভেনকে কোনোভাবে নিয়ে টেনে আমরা চলে যাব। জ্যাকসনও রাজি হলো। আমরা টর্চ, আমি আমার মোবাইলের টর্চ, হাতের টর্চ, সব টর্চ জ্বালিয়ে আমরা কোনো মতে 3 তলায় গেলাম যেখান থেকে চিৎকারের সাউন্ড আসছিল, এবং আমরা তো গিয়ে ওখানে হতভাগ, যেখান থেকে চিৎকার আসছিল সেখানে গিয়ে দেখি কেউ নেই, অর্থাৎ স্টিভেন নেই ওখানে। এবং ওই রুমটায় একটি বড় একটি পুতুল, 2 হাত বড় হবে, কিন্তু পুতুলটির মাথা নেই এবং পুতুলটির যে জামা গায়ে সে জামা সম্পূর্ণ রক্তাক্ত। আমি ওটা দেখে আমি আর লড়তে পারছিলাম না। জ্যাকসন ইজ লাইক লেটস গো, লেটস রান। তো জ্যাকসন আমাকে ধাক্কা দিল এবং আমি কোনোভাবে দৌড়ে আমরা বিল্ডিং থেকে বের হয়ে ব্যারিকেড টপকে আমরা গাড়ির কাছে, এমা এবং জর্জের কাছে চলে আসলাম এবং ওদেরকে সবকিছু খুলে বললাম, এবং আমরা তো উই স্টার্টেড ফ্রিকিং আউট। আমরা কি করব বুঝতে না পারা উই কল দ্য পুলিশ, এবং কিছুক্ষণের মধ্যেই একটি ফায়ার ট্রাক, একটি অ্যাম্বুলেন্স এবং 2-3টে পুলিশের গাড়ি এসে হাজির, এবং ওরা কিছু পুলিশ এবং ফায়ার ব্রিগেড মেন্টাল অ্যাসাইলামের ভিতরে গেল এবং 15-20 মিনিটের মাথায় স্টিভেনকে বের করে আনলো। এবং আমরা যা দেখলাম, আমরা প্রস্তুত ছিলাম না সেটা দেখার জন্য, যে স্টিভেনের মুখে ফ্যানা উঠে সারা সম্পূর্ণ মুখ ভরে গেছে এবং ওর হাতে খামচির দাগ। এটা তো দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কান্নাকাটি শুরু করে দিলাম সবাই। এবং আমাদের ওখানে আমাদের ইউনিভার্সিটি হসপিটাল, ল্যাট্রোব হসপিটাল, ওখানে এমার্জেন্সি সেকশনে নিয়ে যাওয়া হলো, এবং আল্লাহর রহমতে ও 2 দিনের মধ্যে ও রিকভার করেছে। তো ওকে আমরা পরে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দেখেছিলে, বাট ও বলে যে ওর কিছু মনে নেই, হয়তো বা বলতে চাচ্ছে না ও কি দেখেছে, বা ওর আসলেই মনে নেই, কিন্তু ও আমাদেরকে বলে যে ওর কিছুই মনে নেই। একটি লোকাল নিউজ পেপারের ঘটনাটি আসে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ এভরিওয়ান। Bhoot FM, the night comes alive with Graminphone. এপিসোড তো শেষ, মানে আমি অনেক রিয়াকশন পড়লাম না, আমার এখন মানে ওইদিকে তাকাতেও ভয় লাগছে। আমি সবকিছু দেখবো এবং এই নিয়ে আগামী উইকে কথা হবে, আগামী সপ্তাহে কথা হবে, তখন নতুন অতিথিরাও থাকবেন। ভালো মন্দ সবকিছু মিলিয়েই আপনাদের সবকিছু আছে, সেগুলো আমরা ডিসকাস করব, এবং আশা করছি যে সামনের উইকে একটা দারুণ ভূত এফএম আবারও আপনাদের উপহার দিতে পারবো, এবং সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা সবাই ভূত এফএমের সঙ্গে যারা আছেন তারা সবসময় থাকবেন, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টোরি পাঠাতে হবে, ঘটনা পাঠাতে হবে বেশি বেশি করে। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ, মোবাইল বলছে, ও মাই গড, রাত বেশি হলে না আমার মাথাও খারাপ হয়ে যায়। যাই হোক, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেইল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আর এটা একটা খুবই এক্সপেরিমেন্টাল একটা এপিসোড ছিল, সো ভালো লাগলে খুবই ভালো লাগবে আমার, আর খারাপ লাগলে বুঝতে পারবো যে না এটা ঠিক হয় নাই। সো আমাদের একটা লার্নিং হবে। সো আমি দেখি, এবং আর একটা জিনিসের খুব ডিমান্ড আছে, সেটাও আপনার একটু প্লিজ জানিয়ে দেন সঙ্গে সঙ্গে, যে মেইল পড়ে একটা এপিসোড করেছিলাম, সেটা দারুণ হিট করেছিল, সেটা আবার নতুন করে আবার করবো কিনা, সেজন্য তাহলে আমরা আবার এই অডিও ক্লিপের মতন মেইলও জমাতে পারি। ওকে, সো আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। Bhoot FM, the night comes alive with Graminphone.